আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক সাতনোহারা, লিখেছেন নবনীতা শেখ। শহরের ধার ঘেঁষে স্থাপিত এই ছোট্ট এলাকাটির নাম স্বপ্নচূড়া। বিশেষ যে ব্যক্তিটি এই স্থানের নামকরণ করেছিলেন, সম্ভবত তার স্বপ্নগুলো ছিল আকাশচুম্বী। সেই ব্যক্তিটির আকাশ ছোঁয়া স্বপ্নগুলো আদৌ হাতের নাগালে এসেছিল কিনা তা নেহাতি বলা যায় না। তবে একটা কথা না বললেই নয়, অজ্ঞাত সে ব্যক্তিটির নামকরণ করা স্বপ্নচূড়া বাস্তবিক অর্থে স্বপ্নের মতোই সুন্দর। রূপকথার রাজ্যে একটা বিশাল বড় প্রাসাদের পাশ দিয়ে সরু ও অনিন্দ সুন্দর নদী বয়ে যায় যেমন, অমন প্রাসাদ না থাকলেও এখানটাতে তেমনই এক অদ্ভুত বিল রয়েছে। বিলটির নাম সাতনোহারা। যদিও গল্পটা সাতনোহারাকে নিয়ে লেখা নয়, তবে গল্পের সাক্ষী এই বিল। দুটো সম্পূর্ণ বিপরীত স্বভাবের মানবীর মিলনের সাক্ষী সাতনোহারা। এই বিলের জলে তাদের প্রণয় ঘটে। এই বিলের জল তরঙ্গে হৃৎপিণ্ড কেঁপেছে। গল্পের শুরুটা হয়েছে চৈত্র মাসের শেষের দিকে। স্বপ্নচূড়ার একদম শেষ প্রান্তে অবস্থিত গলিটির 11 নং বাড়ির নাম দেওয়া হয়েছে নিপবন। গাড়ি থেকে নেমে মেয়েটি একবার বাড়ির নাম ফলকের দিকে তাকায়। আসার পথে যতগুলো বাড়ি দেখে এসেছে, সবগুলোতেই কি অদ্ভুত সুন্দর নাম ফলক ছিল। খুঁতখুঁতো স্বভাবের মেয়েটার মন কিঞ্চিত কোমল হলো এতে। সে মাথা ঘুরিয়ে ঠিক বিপরীত পাশের বাড়িটার দিকে তাকালো। একই নকশা সবগুলো বাড়ির। এ বাড়ির নামটাও মেয়েটার মনে ধরল, কলতান। কি সুন্দর, যেন সুরেরা এসে গান গেয়ে যায় এখানটায়। উপরে চলো মোহনা। মোহ তাকালো এদিকে। ভাবলেশহীন মুখে একবার ওপর নিচ মাথা নেড়ে খুলে রাখা গেট দিয়ে ভেতরে প্রবেশ করল। এদিক ওদিক তাকালো না। বাঁকানো সিঁড়ি বেয়ে সোজা দোতলায় চলে গেল। নিপবনের দোতলা বিগত 6 মাস ধরে খালি পড়ে আছে। অবশেষে ভাড়াটিয়ার আগমন হলো আজ সন্ধেতে। 3 সদস্যের একটা ছোট্ট পরিবার। মাহফুজ সাহেব বাড়িওয়ালার সাথে কথাবার্তা বলতে লাগলেন। চাকরিতে বদলির সুবাদে তাকে এখানে আসতে হয়েছে। মেয়েও এসএসসি দিয়ে রেজাল্টের অপেক্ষায়। এখানেরই এক কলেজে ভর্তি করে দেবেন তাকে। সব জিনিসপত্র রাত 12:30 বাজার পরও একা হাতের গুছিয়ে সারতে পারেননি শেফা, তাই পরদিনের জন্য রেখে দিলেন। আসার পথে কিনে নিয়ে আনা খাবার গরম করতে কিচেনে চলে গেলেন। যাওয়ার পর খেয়াল হলো চুলো লাগানো হলেও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী এখনো কার্টুন থেকে বের করা হয়নি। নিচু গলায় মাঝারি শব্দ করে স্বামীকে ডাকলেন। মোহনার আব্বু, শোনো না, ওই দরজার সামনের কার্টুন দেখো, প্লেট আছে, একটু এনে দাও না। আধ ফাঁকা বাসাটিতে এই নিচু আওয়াজও বেশ জোরে সোরে শোনালো। প্রতিটি দেয়ালে একবার করে ধাক্কা খেয়ে ফেরত আসতে লাগলো। মাহফুজ সাহেব অন্যান্য সামগ্রী নামাচ্ছিলেন। শেফার কথা শুনে হাতের কাজ সেখানেই ফেলে রেখে ওদিকটায় গিয়ে স্ত্রীকে সহায়তা করতে লাগলেন। মোহ তা দেখে মুচকি হেসে পানির বোতলটা নিয়ে আবারও নিজের রুমে চলে গেল। কেবল খাট, ফ্যান আর লাইট লাগানো হয়েছে। বাকি সব এলোমেলোভাবে রুমটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে। মোহ সোজা বারান্দায় চলে গেল। বেশি বড় না, মাঝারি আকারের একটা বারান্দা, গ্রিল নেই। সামনেই ছোট্ট গলিটা। এদিক ওদিক তাকাতেই সে খেয়াল করল রাত্রির 3য় প্রহরে তার মুখোমুখি থাকা বাসাটির লাইট হুট করেই জ্বলে উঠেছে। জানালা আর বারান্দা পাশাপাশি। গলির প্রতিটি বিল্ডিং একই ধাঁচের। ওপাশের জানালার পর্দা সরানো। মোহ দেখতে পেল একজন সুঠাম গড়নের পুরুষ অগোছালোভাবে হেঁটে চলেছে রুমের ভেতর দিয়েই। জানালার কাচের জন্য সবটা আবছা, অস্পষ্ট। তাতে ওপাশের পুরুষটির অস্থিরতা খানিকটাই বোঝা গেল। সে হাঁটছে, থামছে, আবার হাঁটছে, আবার পেছোচ্ছে। এরপর গিয়ে ঠিক জানালার সামনের কোনো এক চেয়ারে বসে পড়ল, বোধহয় পড়ার টেবিল। মোহ পানির বোতল চুমুক দিয়ে রুমের ভেতর চলে এলো। মা ডাকছেন খেতে। ধীর পায়ে সে রুম থেকে বেরোলো। এদিকে আসতে দেখে শেফা মোহকে বললেন, ডাইনিংটা গোছানো হয়নি, তুমি রুমে গিয়ে বসো, খাইয়ে দেব। মোহ মাথা উপর নিচ ঝাঁকিয়ে রুমে যেতে যেতে বলল, ভালো হয়।
মাহফুজ সাহেব খাবার নিয়ে মোহর পিছে পিছে এলেন। শেফাও এলেন। মোহর মুখের সামনে খাবার তুলে বললেন, খুব ধকল গেছে আজ না? মোহ কিছু বলল না। মাহফুজ চিন্তিত হয়ে তাকালেন। কণ্ঠে একরাশ মলিনতা এনে বললেন, মাথা ব্যথা হচ্ছে মা? মোহ খাবার চিবাতে চিবাতে বলল, কিছুটা। খাবার শেষে একটা পেন কিলার নেবে কেমন? না আব্বু, নেব না, হালকা পেন, ঠিক হয়ে যাবে। আচ্ছা। কথাটি বলে শেফাকে বললেন, খাওয়া শেষে ওর মাথায় তেল মালিশ করে দিও, একটু আরাম পাবে। শেফা শেষ লোকমা মোহর মুখে তুলে আর চোখে মাহফুজের দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে। মোহ মাথায় তেল নিল না। শেফা আর মাহফুজ জোরটাও ঠিকমতো করতে পারল না। একমাত্র মেয়ে তো ভালোবাসাটা একটু বেশিই পায়। তবে মোহ আহ্লাদি নয়। শখ বলতে তার ওই উপন্যাসের বই, ব্যতিক্রমী নকশার কিছু ডায়েরি আর স্কেচবুক কালেকশনই পছন্দ। কখনো সে বায়না করে না, দুটো কথা বেশি বলে না। ভালোবাসা বলতে কিছুটা বাবা মা আর বাকিটা সে নিজেকেই বোঝে। এদিক দিয়ে মোহ চমৎকার। যে মানুষটা নিজেকে ভালোবাসতে পারে তার আর জাগতিক কোনো ভালোবাসার প্রয়োজন পড়ে না। মোহ খাওয়া শেষে নিজের রুমে চলে গেল। লাইট অফ করে একটা চেয়ার নিয়ে বারান্দায় গিয়ে বসল। সেই ছেলেটা এখনো ওখানটাতেই বসে আছে, কিছু একটা পড়ে যাচ্ছে। মোহ ওদিক থেকে দৃষ্টি সরালো, মনোযোগ দিল আকাশ দেখায়। স্বপ্নচূড়ার শেষ গলিটির বিল ঘেঁষে অবস্থিত নিপুবনের দোতলায় বসে কলতানের ঠিক ওপরের দিকে একটা ধারালো বাঁকা চাঁদ দেখতে পাওয়া যেন পৃথিবীর এক ভীষণ রকমের মুগ্ধতা। তবে মোহর চোখে মুগ্ধতা নেই, অন্য কিছু আছে, সম্ভবত আকর্ষণ। মেয়েটার কিনা বাঁকা চাঁদে আবেশ আছে। ঠিক কিছুক্ষণ বাদে ছেলেটা উঠে গেল। অস্থির পায়ে আবারও পায়চারি করে বারান্দায় চলে এলো। বারান্দাটা মুখোমুখি, মাঝেতে সরু গলিটা, এক রিকশা চলাচল করতে পারবে এমন জায়গা। তবুও অন্ধকারাচ্ছন্ন এই পাশটাকে ছেলেটা খেয়াল করল না। ভাবভঙ্গি অস্বাভাবিক। এদিকে মোহ যেন অস্বাভাবিক রকমের স্বাভাবিক হয়ে বসে আছে। ছেলেটাকে এটুকুতেই একদম মোহর বিপরীত হিসেবে সম্মাননা দিয়ে ফেলা যায়। কি চাঞ্চল্য, কি দুরন্তপনা! সে অতি ব্যস্ত হয়ে পকেট থেকে সিগারেটের প্যাকেট আর লাইটার বের করল। সিগারেট জ্বালিয়ে ঠোঁট ছুঁয়ে ধোঁয়া টানতেই মোহ বিরক্ত হয়ে ভ্রু কুঁচকে ফেলল। ধোঁয়া এ পাশটায়ও আসছে। কপালে বিরক্তির রেখা স্থির রেখেই রুমের ভেতরে চলে গেল। বারান্দার দরজাটা খট করে লাগিয়ে দিতে ভুলল না অবশ্য। আপনারা শুনছেন বইটুয়ে নিবেদিত অডিও বুক সাতনোহারা, লিখেছেন নবনীতা শেখ। যথারীতি খুব সকালবেলায় মোহর ঘুম ভেঙে গেল। পুরো বাসা অগোছালো দেখে এক মুহূর্তের জন্য অবাক হয়ে গিয়েছিল। পর মুহূর্তে মনে পড়ল সে নতুন এক বাসায়। পুরনো বাসাটাকে যে খুব মনে পড়ছে, ব্যাপারটা তেমন নয়। মায়া জিনিসটা মোহর বরাবরই কম, নেই বললেই পুরোপুরি ভুল হবে না। সেবার এক পরিচিত মামা হুট করেই স্ট্রোক করেছিলেন। বাড়িতে যাওয়া আসা ভালোই ছিল, সবকিছুতে বাড়িতে আপন মানুষের মতোই মিলেমিশে ছিলেন। তার মৃত্যুতে যেখানে বাড়ির সকলে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গিয়েছিল, মোহ সেখানে চুপ ছিল, দু একটা দীর্ঘশ্বাস ফেলেছিল, এই যা। বেশ অনেকটা সময় চুপচাপ বসে থাকল মোহ। তারপর উঠে ফ্রেশ হয়ে এক কাপ চা বানিয়ে নিল। এরপর টুকিটাকি যা আছে গোছাতে লাগলো। শেফার উঠতে উঠতে বাজল 7টা। দেখল মোহ কাজে হাত লাগিয়ে ফেলেছে। তিনিও তাই কোমরে আঁচল গুজে কাজে লেগে পড়লেন। কিছুক্ষণ বাদে মাহফুজও এলেন। সব কাজ গুছিয়ে উঠতে অনেকটা বেলা হলো। বিকেল অবধি মোহ ছিল খুবই নির্লিপ্ত। কাল থেকে মাথা ব্যথাটা জেঁকে বসেছে। জার্নিটা সে নিতে পারে না। তার জায়গায় অন্য কেউ হলে সম্ভবত এখন বিছানায় গড়াগড়ি খেয়ে কান্না জুড়ে বসত। অথচ সে নির্বিকার। বিকেলে শেফা বললেন, মোহনা চলো, ছাদে গিয়ে ঘুরে আসি, ভালো লাগবে। মোহ বিনা বাক্য ব্যয়ে মায়ের সাথে ছাদে চলে এলো। ছাদটা বেশ বড়, আর পাশাপাশি সব বিল্ডিংয়ের সাথে অনেকটা কাছাকাছি ভাবে রয়েছে। অনায়াসেই এক ছাদ থেকে লাফিয়ে অন্য ছাদে যাওয়ার মতো। মোহ লক্ষ্য করতে থাকলো আনাচে কানাচে। মোহ হাঁটতে হাঁটতে অন্যদিকে চলে গেল।
সিঁড়িঘরের পেছনের দিকটায় বেশ বড়সড় জায়গা নিয়ে বাগান করা আছে। বেশিরভাগই সাদা রঙের ফুল। ফুলের স্নিগ্ধতা তার মনের কোণটা শীতল করে দিল। এমন সময় পাশেই বিল্ডিং থেকে একটা আওয়াজ এলো, এই, একদম ফুল ছিঁড়বে না। গাছের ফুল গাছেই শোভা পায়, তোমায় কানে গুজে ইনস্টাগ্রাম স্টোরির জন্য নয়। কথাটা তাকে বলা হয়েছে বুঝতে পারার পরপরই সংকুচিত চোখে পিছে তাকালো মোহ। শুধালো, জি? শুনতে পারোনি আমার কথা? পেরেছি শুনতে, কিন্তু এরকমটা কেন মনে হলো আমি ফুল ছিঁড়ব? তোমার বয়সী মেয়েরা গাছের প্রস্ফুটিত ফুলের সৌন্দর্য বোঝে না, সে থেকেই বুঝেছি। তবে জেনে রাখুন, আপনার বোঝায় ঘাটতি আছে। মোহ পেছনে ঘুরে চলে যেতে লাগলো। ছেলেটা এক লাফে ও বিল্ডিং থেকে এই বিল্ডিংয়ে এলো। গলির একদম শেষ প্রান্তে পাশাপাশি দুটো দোতলা বাড়ি, কিছুটা এল শেপ করা। প্রান্তে সামান্য লাগোয়া বলা চলে। সিঁড়িঘরের ওইদিকে দুবারের মাঝে ৬-৭ হাত ফাঁকা থাকলেও এ পাশে মাত্র আধ হাত। আসতে খুব একটা অসুবিধে হলো না। মোহ যেতে পারল না, ছেলেটা তাকে আটকে ফেলল। হুট করে সামনে এসে দাঁড়ালো। বেশ ভারী কি আওয়াজে বলে উঠল, নতুন মনে হচ্ছে। কাল তোমরাই এলে না? আমি রঙন, ওয়াজি মেজবা রঙন। পাশের বাড়িতেই থাকি। তুমি? মোহ সরু চোখে রঙ্গনকে দেখল। গায়ে একটা কালো রঙের ফিনফিনে পাতলা টি শার্ট আর শর্টস। স্বল্প পরিচয়েই মোহ বুঝতে পারল ছেলেটা খুবই চঞ্চল, অশান্ত। মোহর মনে পড়ে গেল কাল রাতের কথা, সেই চঞ্চলতা, সেই অস্থিরতা। তাছাড়া গায়ের গড়নে অমনই লাগছে। ছোট করে শ্বাস ফেলে মোহ বলল, মোহনা আফরিন। সেই ভারী ভাবুক ভঙ্গিমায় গালে আঙুল ঠেকিয়ে বলল, বাহ, জোস নাম, বাট খুবই কমন। তোমাকে দেখে ইউনিক কিছু ভেবেছিলাম। মোহর কপাল কুঁচকে এলো। পরক্ষণে ঠোঁটটা বাপাশে সামান্য এলিয়ে বলল, আমি আপনার কল্পনার চেয়েও বেশি ইউনিক। ভাবতে আসবেন না, মস্তিষ্ক খারাপ হয়ে যাবে। তবে তো একবার ট্রাই করে দেখতেই হয়। আমি সাবধান করেছিলাম, পরে দোষ দিলে আমি মানব না। মেনো না, মেনো না। সুন্দরীরা একটু আধটু অমান্য হলে প্রকৃতি বরঞ্চ খুশি হয়। ফ্লার্ট করছেন? কি সোজা সাপটা কথা মোহর। হাসল রঙন। মোহ আবার শুধালো, পটাতে চাইছেন? হ্যাঁ, পটেছ? না, তবে চালিয়ে যাব, লাভ নেই। কেন? হাঁটতে হাঁটতে মোহ বলল, মোহ এত সহজ কিছু না। তোমার নামের এই ফর্মটা সুন্দর, ডাকতাম? হ্যাঁ। ঠোঁট টিপে হেসে রঙন বলল, শোনো মোহ, তুমি পড়বে, কাল, আজ কিংবা এই মুহূর্তে পড়বে তুমি অবশ্যই। অসম্ভব, দ্বিতীয়বার বলছি, মোহ এত সহজ নয়। কিসের এত অহংকার? কারণ আমি সুন্দরী, আমি গুণী, আমি জ্ঞানী। হুট করেই রঙনের চোখে মুখে কিছু একটা খেলে গেল। বুকের ভেতরটা ড্রিম ড্রিম বাজতে লাগলো। আচ্ছা, এই মেয়েটার অহংকার ভেঙে দিলে কেমন হয়? যখন এর অহংকার ভাঙবে, স্বয়ং মেয়েটা নিজেই ভেঙে যাবে, ভেঙে চুরে একাকার হয়ে মাটিতে মিশে যাবে, কিংবা ছাই হয়ে উড়ে যাবে হাওয়ায়। কেমন হবে? ঠিক তখনই শেফার ডাকে মোহর রঙ্গনকে পাশ কাটিয়ে চলে গেল। রঙ্গন সেখানেই লুকিয়ে হাসতে লাগল। ক্ষণকালের মধ্যেই যেভাবে এসেছিল সেভাবে চলে গেল। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক সাতনোহারা, লিখেছেন নবনীতা শেখ। রঙন শান্তিতে পড়াশোনা করতে পারছে না। কাল দিন পর সেমিস্টার ফাইনাল শুরু হবে। প্রচুর পড়া বাকি। গত রাতেও পড়াতে মন বসেনি, আজও পড়তে পারছে না। গতকাল তো ভার্সিটি থেকে ফেরার সময় বৃষ্টিতে ভিজে মাথা ব্যথা হয়ে যাওয়ায় পড়তে পারেনি। আজ কেন পারছে না? আজ তো মাথা ব্যথা নেই। সময়টা সন্ধ্যা। রঙন টেবিলের ড্রয়ার থেকে সিগারেট আর লাইটারটা বের করল। তারপর বারান্দায় চলে গেল। ঠোঁটের ফাঁকে সিগারেটটা রেখে লাইটার দিয়ে জ্বালিয়ে নিল। দেয়ালে হেলান দিয়ে শান্তিতে স্মোক করে যাচ্ছে। দিন দুনিয়ার সব চিন্তা দুশ্চিন্তা আপাতত তার মাথায় নেই। চোখ দুটো খুলতেই সে দেখতে পেল ঠিক সামনের বারান্দাটিতে কেউ একজন ছিল এবং খুব জলদি রুমের ভেতরে চলে গেল। যেতে যেতে দরজা জানালাও বন্ধ করে দিল। মেয়েটি যে মোহ তা ধরতে পেরে আনমনেই রঙন হেসে উঠল।
দু আঙুলের ভাঁজের সিগারেটটা তাপ ছড়াচ্ছে। শুকটান দিয়ে ফেলে দিল। আরেকটা ধরালো। এটা শেষ হতেই আরেকটা। প্যাকেটে অবশিষ্ট 6টা ছিল। শেষটা যখন শেষের পথে, রঙন তখন তার সামনে এনে দেখল। মুচকি হেসে বলল, তোর নেশা আমার আর গায়ে লাগছে না। তুই পুরনো হয়ে গেছিস। নতুন কেউ এসেছে, তোর চেয়েও পুরনো সে, নতুনভাবে আবার এসেছে। হাসতে হাসতে রুমে চলে এলো। ফ্রেশ হয়ে এয়ার ফ্রেশনার স্প্রে করে নিল। তারপর আবার যখন পড়তে বসল, ঠিক তখন কানের কাছে আচমকা কেউ বলে উঠল, মোহ এত সহজ কিছু নয়। নিজের ভাবনায় আশ্চর্য না হয়ে পারল না। আরও তো কম মেয়ের সাথে ফ্লার্ট করেনি সে। তারা কি কম সুন্দরী ছিল? অথচ মোহ ভারী অদ্ভুত। গোলগাল চেহারা, বড় বড় চোখ, ছোট্ট একটা নাকের সাথে মানানসই পাতলা ঠোঁট, আর ভীষণ রকমের ফর্সা। বিকেলের দিকে খানিকটা গরম থাকায় তার মুখখানি লাল হয়ে পড়েছিল। আচ্ছা, যদি ওকে ছুঁয়ে দেওয়া হয়, সেখানটায় কি দাগ পড়ে যাবে? ছি, কি বাজে চিন্তা। দ্বিতীয়বারের মতো অবাক হলো রঙন। বড় বড় করে নিঃশ্বাস ফেলল। ওদিকে মোহ মুখ কুঁচকে বসে আছে। পর্দা ফাঁক করে অবশ্য কবার দেখেছে ছেলেটা কি করছে। যতবার দেখেছে ততবারই ধোঁয়া ছাড়তে আর ঠোঁটের ভাঁজে সিগারেট গুজে রাখতে দেখতে পেয়েছে। মোহর সহ্য হয় না সিগারেটের স্মেল। চাচারা বাড়িতে এলে যখন সিগারেট ফুঁকত, মোহ মনে মনে তাদের বিদায়ের প্রার্থনায় নিমজ্জিত থাকত। আবারও বিরক্ত হলো মোহ। ফের চোখ মুখ কুঁচকে নিল। মনে হচ্ছে যেন ধোয়া জানালার গ্লাস ভেদ করে রুমের ভেতর চলে এসেছে। ইস, কি বিশ্রী। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক সাতনোহারা, লিখেছেন নবনীতা শেখ। সকালে উঠে রঙন রেডি হয়ে একবার বারান্দায় এলো। আশেপাশে তাকিয়ে সচেতন দৃষ্টিতে সামনের বারান্দায় তাকালো। পাশের কদম ফুল গাছটা দোতলা ছুঁই ছুঁই। বারান্দার দরজাটা সেভাবেই লাগানো, জানলাটাও। সে রুমে এসে ডায়েরির একটা কাগজ ছিঁড়ে তাতে কিছু একটা ঝটপট লিখল। আবার বারান্দায় গিয়ে সেটা মোহর বারান্দা বরাবর ছুঁড়ে দিয়ে ভার্সিটিতে চলে গেল। মুহাদ আর আশফি ভার্সিটির ক্যাফেটেরিয়ায় বসেছিল। রঙন এসে মুহাদের পিঠে একটা চাপড় মেরে পাশে বসে বলল, কিরে, করতাসোস কি? কারে হান্দানোর প্ল্যানিংয়ে আসোস? আশফি ছ্যাত করে উঠল, ওহ শালা, করলিটা কি? ভাবলেশহীন মুখ রঙনে। হেসে দিল মুহাদ। রঙন আবার বলল, অহনা কনে? আশফি বলল, ক্লাসে। শেষ হইব কখন? অহনি। রঙনকে আজ এত বেশি হাসতে দেখে মুহাদ আবারও ছ্যাত করে উঠল। কি বন্ধু, চোখ মুখ অবাকে? ঘুমাও নাই রাইতে? কি করছস? কনে গেছস? কয়টা বোতল গিলছস? কারে খাইছস? কেমনে খাইছস? হাসা হাসা কইয়া ফালাও। তাল মেলালো মুহাদও। রঙন কিছু না বলে রহস্যময়তা নিয়ে হাসল। মুহাদ শুধালো, কোনডার লগে আসিলা রাইতে? রঙন বলল, অন্য কিছু, বুদ্ধিমান হইলে বুঝা ফালাইতি, কিন্তু তোরা তো আযুক্ত বুল। শালার আবুলের দল কোথাকার। নতুন মাইয়া? রঙন হাসল কেবল। আশফি শুধালো, শুইছস এইবার? রঙন বলল, কোনো বাড়ি না। প্রেম করতাসোস? না। ও, তাইলে পটাইতাসোস? না। এবারের প্রশ্ন মুহাদ জিজ্ঞেস করল, প্রেমে পড়ছস? না। রঙন ঠোঁট টিপে হাসলেও আশফি জিজ্ঞেস করল, পছন্দ হইছে? রঙন এবারও বলল, না। তাইলে কি বাল, কইবে আমাগরে? রঙন দুদিকে মাথা নেড়ে বলল, মোহ, অর্থ জানি না, শুধু জানি মোহে পড়েছি। রঙনকে এরকমভাবে কথা বলতে দেখে দুজনেরই কপালে হাত। একত্রে বলে উঠল, বাপরে। তাড়াহুড়ো করে মুহাদ শুধালো, নাম কি? বলা যাবে না। কেন? পরে কবনে, কিছু হোক আগে। তখনই অহনা এলো সেখানে। পরনে জিন্স টপস, গায়ের গরম কিছুটা শুকনো। এসেই ওদের সাথে বসে পড়ে জিজ্ঞেস করল, কি হচ্ছে এখানে? আশফি বলল, পোলায় পাগলাইয়া গেছে। কেমনে? একটা একটা করে কাহিনী খুলে বলা হলো ওকে। অহনা বড় বড় চোখে তাকিয়ে বলল, কস কি মাম্মা? চল ট্রিট দে, ফাটায়া দিছিস। এখন খাওয়াবি। যতক্ষণ না আমাদের পেট ফুল হয়ে যায় খাওয়াতে থাকবি। টাইম স্টার্টস নাও।
এটুকু বলে ক্যান্টিন বয়কে ডাক দিল অহনা। এই সোডাডা, মেনুতে যা যা স্পেশাল আছে সব নিয়ে আসো, নো থামাথামি, অনলি পেটে চালাচালি। খাওয়ার মাঝে রঙ্গন একবার অহনাকে বলে উঠল, দোস্ত, মেয়েটা কিন্তু হেব্বি শেয়ানা, কি করব বলে দে। অহনা বলল, একটানা চুম্মাতে থাকবি। ধুর মহিলা, আমি সিরিয়াস। আমিও সিরিয়াস, চুম্মা চাটের উপরে ওষুধ নাই। আচ্ছা, ট্রাই মারবনে। বাড়ি ফিরতে আজ দেরি হবে। 4 জনে 2 বাইকে করে বিল পাড়ে গেছে, সাতনোহারা। এটা বুড়িগঙ্গা নদীর একটি শাখা ছিল। একসময় গ্রীষ্মে পুরো শাখাটা শুকিয়ে যায়, আবার যখন পানি ওঠে তখন পুরোটা ভরলেও এই বিলটা আলাদা হয়ে যায়। স্বপ্নচূড়ার আওতাধীন এই বিলের বাকি অংশ মেইন রোড ছড়িয়ে কিছুটা দূরে থাকা ব্রিজের দিকে অবস্থিত। বিচ্ছিন্ন বিলের বয়স শতক পেরোবে। কথিত আছে একসময় এই বিলে নৌকা চলাচল করত। এপারে থেকে ওপারে যাওয়ার সময় চমৎকার রাস্তা এটাই ছিল। সময় কম লাগত, ঘুরে গেলে ঘন্টারও বেশি লাগত। লোকসমাগম তখন একটু বেশিই ছিল এদিকটায়। এক সন্ধ্যায় প্রচুর বৃষ্টি হয়, ঝড় হয়। পরদিন সকালে এসে এখানে কেউ কোনো নৌকা দেখতে পায় না। ভেবেছে নৌকা ভেঙে গেছে, ডুবে গেছে। পরে আবারও নৌকার ব্যবস্থা করা হয়। প্রতিবারই একই ঘটনা ঘটতে দেখা যায়। খোঁজ নিয়ে দেখা গেল বিলে কোনো নৌকার দেহাবশেষ নেই। অনেকে ভাবে চুরি যাচ্ছে, এজন্য পাহারার ব্যবস্থাও করা হয়। শেষে যারা পাহারা দিত তাদেরকেও আর খুঁজে পাওয়া যেত না। অবশেষে অতি লৌকিক ঘটনা ভেবে বিলকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। বিলের নাম পাল্টে হয়ে যায় সাতনোহারা। বিলটি আজও পরিত্যক্ত। তবুও রঙ্গন বন্ধুদের সাথে আসে। সেই কোন যুগে কি না হয়েছিল, কি হয়েছে। বিলের কিনারায় দাঁড়িয়ে রঙ্গন আর মুহাত সিগারেট ফুটছিল। আশফির এসবের নেশা নেই, সে পা ভিজিয়ে কিনারায় বসেছিল। অহনা এগিয়ে গিয়ে বলল, দোস্ত, একটা দে তো। মুহাত বলল, হ, পরে দম আটকায়া মইরা যা, আর তোর গ্যাঞ্জাইমা বাপে আমগরে ফাঁসাইয়া দেখ। আরে কিচ্ছু হবে না, দে, একটা টান দেব খালি। মুহাত মাথা উঁচিয়ে গলার আওয়াজ বাড়িয়ে আশফির কাছ থেকে অনুমতি নিল। কি বন্ধু, দিমু একটা? হাসল আশফি, মাথা হালকা নেড়ে বলল, দে, আর খেয়াল রাখ। মুহাত পকেট থেকে প্যাকেট বের করে একটা ধরিয়ে দিল। রঙ্গন বলল, শোন, টান দিয়ে গলা আটকিয়ে মুখের ভিতরে নিয়ে নিবি, এরপর আস্তে আস্তে ছাড়বি, গিলবি না। অহনা টানল, মুখের ভিতরে গেল, সব ঠিকঠাক। বের হওয়ার সময় হলো ঝামেলা। নাকে মুখে বের হয়ে একাকার, কাশতে লাগলো। মুহাত বলল, কইছিলাম পারবি না। অহনা হাতের সিগারেটটা বিলের মধ্যে ফেলে দিয়ে বলল, কি বালসাল খাস, এর চেয়ে গোবর খা, শালা খচ্চরগুলা। অহনা কাশতে কাশতে চলে গেল আশফির পাশে। আশফিকে মিটিমিটি হাসতে দেখে রাত ছাড়ল। হাসিস কেন, আমারে জোকার লাগে? আশফি বলল, কিউট লাগে, আয় গাল দুইটা টেনে দি। আশফি সত্যি সত্যি গাল টেনে দিল। মুচকি হেসে বলেও দিল, তোর গালগুলা খুব জোস্ত, এক্কেবারে ননস্টপ চুম্মানোর মতন। এটা বলে ডান পাশে ছোট্ট করে একটা চুমুও দিয়ে দিল। ওদিকে রঙ্গন বাইক স্টার্ট দিল আর মুহাত পেছনে চড়ে বসল। চিল্লিয়ে আশফিকে একবার বলল, ওহুরে দিয়ে আসিস। আচ্ছা, যা তোরা। চুপচাপ বসে রইল আশফি আর অহনা। রঙ্গন বাইক টান দেওয়ার সাথে সাথেই মুহাত বলে উঠল, শালি আমার পুরা একটা সিগারেট ফালান দিছে, সারা রাত ওইটার বিষে আর ঘুমাইতে পারুম না। রঙ্গন হাসল। বাইক চালাতে চালাতে আনমনে কাল বিকেলের সেই নির্লিপ্ত মুখখানা স্মরণ করল। হেসে হেসে গান ধরল, নির্লিপ্ত হাসি নিয়ে খুন করলে একটি মন, মন ছাড়া আজ বেঁচে আছি আমি আর আমার কিছুক্ষণ। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক সাতনোহারা, লিখেছেন নবনীতা শেখ। মুহাতকে তার বাসার সামনে ছেড়ে রঙ্গন নিজের বাসায় এলো। ডানে বায়ে না তাকিয়ে সোজা কলতানের ভেতরে গিয়ে বাইক স্ট্যান্ড করল। হাতের ডানে সিঁড়ি, অথচ সে ওদিকে গেল না। ঘাড় ঘুরিয়ে পিছে তাকালো। সিঁড়ি বেয়ে ওপরে ওঠা বাদ দিয়ে বাইরে বের হলো। রাস্তায় দাঁড়িয়ে একবার সামনের দোতলায় তাকালো। চোখাচোখি হলো সেই চোখের।
রঙন মাঝে মাঝে ভারী অবাক হয়, কারো চোখেও বুঝি এত মায়া থাকে? মায়া না ছাই, ভ্রম ছাড়া আর কি বা আছে এই দৃষ্টিতে? ভীষণ সুন্দর চোখ, আর রঙন তাতে জড়িয়ে যাচ্ছে। রঙনকে চোখ না সরাতে দেখে মেয়েটি অবিলম্বে চাঁদের দিকে তাকালো। আজকের চাঁদটা সুন্দর। মোহর হাবভাব দেখে রঙন হেসে ফেলল। বিপরীতমুখী হয়ে বাড়ির ভেতরে চলে গেল। সোজা নিজের রুমের বারান্দায় এসে বসল। মোহ ওখানেই বসে আছে। আজ সকালেই মাহফুজ সাহেব দোলনা লাগিয়ে দিয়ে গেছেন। মোহ সেই দোলনায় বসে দোল খাচ্ছে। রঙনের থেকে সে খুব একটা দূরে না, এই তো, এই হাত বাড়ালেই ছোঁয়া যায়, আদতে যায় না। রঙনের ইচ্ছে করছে কেবল, ইচ্ছে করলে তো চাঁদকেও ছোঁয়া যায়। চাঁদ মনে মনে বিড়বিড় করে উঠল। চাঁদ, মোহাচ্ছন্ন চাঁদ, ইস, বুকের ভেতরে কেমন যেন উসখুস করছে। রঙন নিজেই বলা শুরু করল, অপেক্ষা করছিলে আমার? যেন কৌতুক শুনল মোহ। কটাক্ষ করে বলল, আমার কাজের অভাব? রঙন অবাক হয়ে বলল, কি মেয়ে বাবা, এমন কাটকাট জবাব কোত্থেকে শিখেছ? অন্য মনস্কভাবে মোহ বলল, বিষাদের ছোঁয়া পেলে মানুষ জন্মলগ্ন থেকে কাঁদতে শিখে যায়। বিষাদিনী, কিসের এত বিষাদ তোমার? এত সুন্দর তুমি, এত রূপ, দেখলেই কেবল দেখে যেতে ইচ্ছা করে, বেঁচে থাকতে ইচ্ছা করে। অমৃত তুমি, তোমার এত বিষ কেন? প্রসঙ্গ এড়িয়ে গেল মোহ। সকালে ওটা কি পাঠিয়েছেন? কোনটা? মোহ তীক্ষ্ণ নজরে তাকালো রঙ্গনের দিকে। অমন শানিত দৃষ্টিতে রঙন থেমে গেল ক্ষণিকের জন্য। মাথার পেছনের চুলগুলোকে নিয়ে অনমনীয় আওয়াজে আবারও মিথ্যে বলল, আমি কিচ্ছু পাঠাইনি। আমার চোখের দিকে তাকিয়ে মিথ্যা বলার চেষ্টা করবেন না। মোহ থামল। বিদ্রুপপূর্ণ প্রশস্ত হাসি হেসে পুনরায় বলল, আমি মিথ্যে ধরতে জানি। হেসে ফেলল রঙন। সকালে চিরকুটে যা লেখা ছিল তা হুবহু বলে উঠল। সুন্দর মেয়েটির জীবন সুন্দর হোক, স্নিগ্ধ রাতের উদ্দীপিত সকালের মতো সুন্দর হোক, পৃথিবীর সর্বসুখের মালিকানা সে পেয়ে যাক, আর পেয়ে যাক আমাকে, আমি শ্যাম, অথচ সুদর্শন। মোহ কপাল কুঁচকে ফেলে বলল, আমি বিরক্ত হচ্ছি এসবে। রঙন হেসে উঠল, তবে বসে থাকতে না। মোহ নিজের পক্ষ নিয়ে জবাবে বলল, আপনার জন্য নিজের জায়গা ছেড়ে দিয়ে রুমে চলে গেলে আমি আরও বেশি বিরক্ত হতাম। সুন্দর মেয়েদের জন্য জানও ছেড়ে দেওয়া যায়। এই বলে রঙন রুমের ভেতরে চলে গেল। দোল্লায় মাথা এলিয়ে দিয়ে গা ছেড়ে বসে দোল খেতে লাগলো মোহ। ছেলেটা তাকে খুব জ্বালাচ্ছে, খুব। আপনারা শুনছেন বইটুয়ে নিবেদিত অডিও বুক সাতনোহারা, লিখেছেন নবনীতা শেখ। রঙনের পরীক্ষা শুরু হলো। এই মাসটা সে আর মোহকে তেমনভাবে জ্বালালো না, তবে একেবারেই যে পিছু ছেড়েছে ব্যাপারটা তেমন না। এই যেমন মোহ বারান্দায় থাকলে সে বারান্দায় এসে একটু ঘুরে যায়, আর চোখে তাকিয়ে শীষও দেয়। মোহ কিছু বলে না, এখন আর বিরক্তও হয় না। ভালো যে খুব লাগে ব্যাপারটা তাও না, যথাসম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টায় থাকে। কলেজ শুরু হবে বলে মোহর বাবা জানালো। এ সময় মেয়েকে গাইড করার জন্য একটা টিউশনি দিলে মন্দ হয় না। সায় জানালো মোহ নিজেও। বিকেলে ভাবিদের আড্ডার আসরে বসে শেফা মেয়ের টিউশনির প্রসঙ্গ তুললে রুমা বেগম জানান, আমার ছেলেটাই তো আছে, ইঞ্জিনিয়ারিং করছে, ওই পড়াতে পারবে। বেশ উৎসুক হয়ে শেফা বলেন, তাহলে আপা আমার মেয়েটাকে পড়াক, তোমার ছেলেটা চমৎকার কিন্তু। তা বটে। আপা কবে থেকে পড়াবে? পরীক্ষা চলছে তো, আজ শেষ এক্সাম, কাল থেকে পড়াবে। মোহ বারান্দায় বসে আছে। রমন আজ বিকেলের দিকে চলে এলো। সোজা বারান্দায় এসে রেলিং ধরে দাঁড়িয়ে রইল। মোহ একবার তার দিকে তাকিয়ে পুনরায় উপন্যাসের বইয়ে মুখ ডোবালো। আফসোস করে রঙন বলল, ইস, যদি হতে পারতাম তোমার হাতের ওই উপন্যাসের পাতাগুলো। তবে? চোখ তুলে তাকালো মোহ। রঙন ঠোঁট টিপে হেসে বলল, তবে তোমার কোলে থাকতো আমার মাথা, আর এভাবেই পাতা উল্টানোর মতো করে ছুঁয়ে যেতে আমার চুলগুলো। কি সুন্দর দৃশ্য। মোহ সামান্য হেসে আবারও বইয়ের পাতায় দৃষ্টি স্থির রেখে বলল, এক্সাম কেমন হলো আপনার? রোজ এক চাঁদমুখ দেখে এক্সাম দিতে যেতাম, ভালো না হয়ে উপায় আছে? আপনি মেয়েবাজ। তুমি তো শুদ্ধ, ঠিক করে দাও না আমায়। ঠেকা পড়ে রয়নি তো এত কথা বলছো কেন আমার সাথে? এমনি এমনি। মোহ তাকালো। না, ভীষণ বড় মতলব এঁটেছি, আপনাকে কথার জালে ফাঁসাবো, এরপর বিক্রি করে দেব।
আচ্ছা দিও, হাসতে হাসতে বলল রঙন। মোহ কপাল কুঁচকে আবারও বইয়ে মুখ ডোবালো, মুখে তার মিহি হাসি। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক স্বাতনোহারা, লিখেছেন নবনীতা শেখ। পরদিন সন্ধ্যায় মোহর বাসায় রঙনের আগমন ঘটল। রঙনকে তার মা পড়ানোর কথা বলাতে প্রথমে খানিকটা হম্বিতম্বি সে করেছিল, যা মোহর নাম শুনতেই শিথিল হয়ে যায়। এরপর পড়ানোর জন্য এক বাক্যে রাজি হয়ে যায়। বাসায় আসার আগ অবধি ভাবছিল দেখতে দেখতেই তো সময় যাবে, পড়াবেটা কি। অবশেষে আসে। মোহর রুম দেখিয়ে দেওয়া হলো তাকে। রুমে প্রবেশ করতেই হালকা করে কেসে উঠল, সালাম দিয়ে এ পাশের চেয়ারে বসল। মোহ একটা বই উল্টাচ্ছে। এক পলক তার দিকে তাকিয়ে সালামের জবাব দিয়ে পুনরায় পড়াতে মন দিল। রঙন শুধালো, আমি পড়াতে আসব জানতে? না, আম্মু কিছুক্ষণ আগেই জানালো। অবাক হওনি? না, কেন হব? আমি এখন থেকে রোজ তোমার সামনে এসে বসে থাকব। ইচ্ছে করে এসব করলাম কিনা? করলেন, তাতে কি? অসন্তুষ্ট হওনি? না, কেন হব? রঙন থতমত খেয়ে বলল, মানে আমি তো তোমার মতে মেয়েবাজ। হলেন, এখানে পড়াবেন আপনি আমায়, আমি পড়ব, আর তো কিছু না। এতটা নির্লিপ্ততা? হ্যাঁ তো, শুধু আমার বেলাতেই? আপনি কি স্পেশাল কেউ? তুমিই বলো। আপনি আমার লাইফের বাকি ৮-১০টা মানুষের মতোই, বরং তার চেয়েও বেশি সিম্পল কেউ। ইনসাল্ট? হার্ট ব্রেকিং ইমোজি। রুমে প্রবেশ করলেন শেফা। রঙন সেখানেই ফুল স্টপ টানল। শেফা বলতে থাকলেন, তোমার আম্মুর সাথে কথা হয়েছিল, তোমার সাথে এই নিয়ে হয়নি। এখনও মোহর কলেজ শুরু হয়নি, তাই বেশি বেশি পড়িও না। একটু আধটু পড়িও, আর কেবল একাডেমিক বইয়ে থেকো না। অন্যান্য নিয়েও ডিসকাস করো, বিশেষ করে নন একাডেমিকগুলোতে। মোহর সমকালীন উপন্যাসের বইয়ে ভারী ঝোঁক আছে, পড়াশোনার পাশে সেগুলো নিয়েও আলাপ করো। মাহফুজ বই পড়ে, আমি পড়ি না। ও তো বাড়িতে থাকে না, এজন্য মোহ এই নিয়ে আমার সাথে আলোচনা করতে পারে না। তুমি পড়ো? রঙন হাসল। হ্যাঁ, আমিও পড়ি একটু আধটু। বেশ ভালো, স্টুডেন্ট মনে করে পড়িও না, বোন মনে করে পড়াবে। রঙন কেসে উঠল। শেফা পানির গ্লাস এগিয়ে দিয়ে বললেন, পানি খাও। তোমার বোন আরশির কি খবর? রুশি? হ্যাঁ রুশি, কিন্তু আমি ওকে আরশিই ডাকি। সেদিন ওকে দেখলাম, ভীষণ মিষ্টি হয়েছে। তো ওকে যেভাবে পড়াও না, সেভাবেই মোহকে পড়াবে। আমি তো রুশিকে পড়াই না। সে কি, কেন? বোনেরা ভাইদের কাছে আহ্লাদি হয়, পড়তে চায় না, এজন্য। আচ্ছা, ব্যাপার না, মোহকে বোন ভেবে পড়িও, ও আহ্লাদি নয়, পড়িয়ে মজা পাবে। শেফা চলে গেলেন। রঙনকে খুবই অসন্তুষ্ট দেখালো, মুখ কুঁচকে আছে। মোহ একবার সেদিকে তাকিয়ে আবারও বইয়ে ডুব দিল। আস্তে করে বলল, গাল ফোলাচ্ছেন কেন রঙন ভাই? তোমার আম্মু আমাকে তোমার ভাই বানালো কেন? এ নিয়ে আম্মুর সাথে আমি কথা বলবো। হুটহাট যাকে তাকে ভাই বানাবে কেন? সেটাই তো। মজা নিচ্ছ মোহ? একদম না রঙ্গন ভাই। ভাই ডাকছো কেন? আমি তোমার কোন জন্মের ভাই? এই জন্মের। মায়ের পেটের ভাই তো না, চাচাতো মামাতো ভাইও না। তবে আপনি আমার পাড়াতো ভাই, শেয়ানা মেয়ে লোক। রঙন মুখ ঘুরিয়ে বসল। মোহ হেসে ফেলল খানিকটা, খুবই সামান্য হাসি। রঙন আবার বলল, ইচ্ছে করছে প্রতিদিনই তোমাকে পড়াতে আসার বাহানায় বড় বড় চোখে দেখতে থাকি, কিন্তু তোমার আম্মু তাতে বলে উঠবে, মাশাল্লাহ, বোনের প্রতি ভাইয়ের কি দরদ। এজন্য সপ্তাহে ৩-৪ দিন আসবো, চলবে? আচ্ছা, আপনি একদিন আসলেও আমার সমস্যা নেই। কেন? আপনি এলে কি পড়া হবে আমার জানা আছে। তবে পড়ছো কেন আমার কাছে? আন্টিকে বলো অন্য টিচার খুঁজতে। রাগ করছেন? করুন, রাগ ভালো। প্রশ্ন এড়াচ্ছ? মোহ তাকালো। না, আপাতত মেয়ে টিচার খুঁজে পাচ্ছে না। আমি এর আগেও আপুদের কাছে পড়েছি, তাদের পড়া ভালো লাগে না। বেশিরভাগ সময় ফোনে চ্যাটিংয়ে ব্যস্ত থাকে, দেরি করে আসে, যাওয়ার তাড়ায় থাকে। এর চেয়ে ভাইয়ারা ভালো পড়ায়। ওদিকে যেসব ভাইয়াদের কাছে পড়েছি তাদের প্রত্যেকেই গায়ে পড়া ছিল। শেষে আম্মুকে না করে দিই। এদিকে আপনাকে চিনে, আপনার দৌড় ওই চিরকুট ছোড়া অবধি। আমার সমস্যা হবে না, বুঝলেন? সহজ ভাষায় খুব চমৎকারভাবে ইনসাল্ট করার গুণ নিয়ে জন্মেছ। মোহ হেসে বলল, ধন্যবাদ। পড়া শুরু করি? না। কেন? ইচ্ছে করছে না, তাই। সব তোমার ইচ্ছে তো হবে? সব সব। যদি না হয়?
পরিস্থিতি আর পাত্রভেদে পরিণতি নির্ভর করবে। রঙন জিভের ডগা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, ধরো তুমি একটা ছেলেকে পছন্দ করলে, তাকে পেতে চাইলে, পেলে না, তখন? আমি তাকেই শেষ করে দেব। তাছাড়া আমি ছেলেদের প্রতি ইন্টারেস্টেড নই। আল্লাহ, তুমি কি তবে? বাড়তি বুঝবেন না। আচ্ছা, বুঝলাম না। মোহ ভেবে ভেবে বলল, একটা গল্প বলি। বলো। ছোটবেলায় আমার একটা বাক্স পছন্দ হয়েছিল, স্বর্ণালী রঙের বাক্স, গোল। ওটা ছিল দাদির শখের আংটির বাক্স, কাউকে ছুতেও দিত না, অথচ আমার পছন্দ হয়ে গিয়েছিল। কত শখ করে চাইলাম, দাদি আমাকে দিলই না। রঙন কৌতূহলী হয়ে বলল, তারপর? পরদিন সকালবেলা আমি ওই বাক্সটা পুকুরে ফেলে দিই। আমার মতে পছন্দের কোনো কিছু আমার না হলে আমি অন্য কারো হয়ে থাকতেও দেব না। সাংঘাতিক তো তুমি। মোহ হেসে ফেলল। তো ভেবে দেখুন, সাধের পুরুষের ক্ষেত্রে আমি কতটা অধিকার সূচক হব। মারাত্মক অধিকার সূচক। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক স্বাত্মহারা, লিখেছেন নবনীতা শেখ। রঙনের কাছে মোহর পড়াশোনার পেরোল 2 মাস। মোহ স্বাভাবিক আগেই ছিল, তবে এখন আরও খানিকটা বেশি হয়েছে। এক রাতে মাহফুজ সাহেব বাসায় এসেই ফ্রেশ হয়ে মেয়ের রুমে এলেন। মোহ ফোন টিপছিল। মাহফুজ সাহেব দরজা নক করলেন। মোহ উঠে বসে বলল, এসে পড়েছ? এলাম। তোমার জন্য কিছু চকলেট নিয়ে এসেছি, নাও। থ্যাংক ইউ আব্বু। মাহফুজ সাহেব চকলেটগুলো দিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, সব ঠিকঠাক তো? সমস্যা হচ্ছে কোথাও? হচ্ছে না আব্বু। মেয়েকে তিনি চেনেন, হাজার সমস্যা হলেও মুখ ফুটে বলবে না, কারণ তার বলতে ইচ্ছে করে না। মোহর প্রায়োরিটি লিস্টের টপে অবস্থান নিজের ইচ্ছে অনিচ্ছের। তবুও তিনি আরও একবার জিজ্ঞেস করলেন, কখনো কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করবে না, ঠিক আছে? আচ্ছা আব্বু। আচ্ছা না, বলো ঠিক আছে। মোহ হেসে বলল, ঠিক আছে। মোহর বাবা প্রস্থান ঘটানোর মিনিট 20 মধ্যেই তার ফেসবুক অ্যাকাউন্টে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। সে চেক দিল না। কিছুক্ষণ বাদে আবার মেসেজ রিকোয়েস্ট আসে। নোটিফিকেশন প্যানেল থেকেই পড়ল। ফ্রেন্ড সাজেশনে মোহনা আফরিনকে দেখে ভাবলাম মেয়েটা খুবই ইগোয়েস্টিক। এদিকে আমি গায়ে পড়া। আমরা একে অপরের প্রচণ্ড উল্টো। অ্যান্ড উই অল নো দ্যাট নেগেটিভিটি ইজ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ থিং ইন দ্য হোল ইউনিভার্স। বারান্দায় এসো তো। মোহ বারান্দায় এলো না। ফোনটা সাইডে রেখে একটা স্কেচ করতে লাগলো। তেমন আহামরি কোনো স্কেচ না, গুল্ম পাতা এসবেরই। একটা দেয়ালের ওপর এসব ছড়িয়ে ছিটিয়ে আছে। ওখান থেকে একটা পেঁচানো লতা দেয়ালের মাঝ বরাবর গোল হয়ে ছড়িয়ে আছে। তার ফাঁকে ফাঁকে অদ্ভুত এক সম্মোহনী ফুল। গোলকের মাঝের ফাঁকা স্থানে মোহ অতি সন্তর্পণে লিখল, মোহ। কিছুক্ষণ পর আরও একটা মেসেজ রিকোয়েস্ট আসে। মোহ আর চোখে দেখল। আসবে না, নাকি আমি কিছু করব? কি বা করবে? কিছু পারে না। তেরসাভাবে হেসে মোহ আবারও কাজে মন দিল। তখনই কানে বেশ আওয়াজ এলো। শোনার তাগিদে কান খাড়া হয়ে গেল। মোহ শুনতে পেল, আসমানে এক চাঁদ, প্রিয় নিপবনে আরেক চাঁদ, 2 চাঁদের দ্বন্দ্বে অদ্ভুতভাবে কাটছে আমার নির্ঘুম রাত। ওগো প্রিয় পরশী, বাঁচিয়ে দাও তো দেখি। মোহর কপাল কুঞ্চিত হলো। টেবিল থেকে উঠে পড়ল। হাত লেগে পাশ থেকে পানির গ্লাস স্কেচের ওপর পড়ে গেল। পেন্সিল স্কেচটা নামলিপির দিকে শেডগুলোর পানির সংস্পর্শে ছড়িয়ে গেল, প্রায় নষ্ট হয়ে পড়ল। ভ্রুকুটি করে মোহ একবার সেদিকে দেখে বারান্দায় চলে গেল। তাকে আসতে দেখি রঙন মিটিমিটি হাসতে লাগলো। মোহ কিছু বলল না, এক দৃষ্টে রঙনের দিকে তাকিয়ে রইল। ইদানিং তার চোখে মুখে আগের মতো দুষ্টুমি সে দেখতে পায় না। কোনো ক্রমে সে মোহর প্রতি সিরিয়াস হয়ে পড়েনি তো? নিজের ভাবনাকে দূরে ঠেলল মোহ। সিরিয়াস হতেই পারে, স্বাভাবিক ব্যাপার স্যাপার। হলে হলো, তাতেই বা কি? রঙন তখন শুধালো, তোমাদের বাড়িওয়ালার মেয়ের হলুদ সন্ধ্যা 2 দিন বাদে, তুমি কি আসবে? আন্টি যেতে বলেছে, আম্মু গেলে যাব। শাড়ি আছে, শাড়ি পরো। আপনার কথা শুনতে বাধ্য আমি? না, এমনি বললাম। আচ্ছা। মোহ একটু ছাদে আসবে? রাত 11টা বাজে। একটু আসো না প্লিজ। আসবো না। মোহ রুমের ভেতর চলে গেল। ফোন সাইলেন্ট করে ভিজে যাওয়া স্কেচটিতে মনোনিবেশ করল।
এক ফাঁকে জানালার পর্দা সরিয়ে বারান্দার ওপাশে তাকালো। রঙন এখনো দাঁড়িয়ে আছে, তর্জনী আর মধ্যমার মাঝে সিগারেট গোজা। অন্ধকারেও আবছা ধোঁয়াগুলো তার নজর এড়ালো না। রঙন সিগারেটটা আবারও ঠোঁটে চেপে ধরল। পাশ থেকে রঙনের ঠোঁটের আকৃতি মোহ উদাসী দৃষ্টিতে দেখল। মুখ উঁচিয়ে আকাশের দিকে তাকিয়ে বিলাস করতে করতে ধোঁয়া ছাড়ল রঙন। সিগারেটের গায়ে টোকা দিয়ে ছাই নিচে ফেলল। পুরোটাই ঘোর লাগানো ছিল, চমৎকার ও আকর্ষণীয় ছিল। তাকিয়ে থাকতে থাকতে সম্মোহনী হয়ে পড়ল নির্লিপ্ততায় আচ্ছন্ন রাজ্যের রাজকুমারী মোহনী। বারান্দায় সিগারেট ফুঁকতে ফুঁকতে ওপাশের জানালার পর্দার ফাঁক দিয়ে স্বকীয় কার্যকলাপ দেখতে থাকা ঘোলাটে দৃষ্টিকে চিহ্নিত করতে পেরে অতি গোপনেতে হাসল ওয়াজি মেজবা রঙন। সে যতটুকু এগিয়েছে, প্রতিমুখে সেই মিষ্টি রমণীটির এখন তার চেয়ে কিঞ্চিত কম এগোনোর অপেক্ষা। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক সাতনোহারা, লিখেছেন নবনীতা শেখ। রুমে প্রবেশ করে বরাবরের মতোই রঙন এয়ার ফ্রেশনার স্প্রে করে নিল। তখনই দরজায় করাঘাতে রঙন প্যাকেটটা লুকোলো। দরজা খুলে দেখতে পেল তার বোনকে। জিজ্ঞেস করল, কি? রুশি ব্যস্ত ভঙ্গিতে রুমের ভেতরে ঢুকে পড়ল। নির্বিকার মুখ তার। থেমে থেমে বলল, সুন্দরী পড়শিকে পটানোর কৌশল গোপনে এটো ভাইয়া। আমার বারান্দা থেকে স্পষ্ট দেখা যায়, শোনা যায়। রঙন কেসে উঠল। রুশি আবার বলল, আগে তো এত ঘন ঘন যখন তখন স্মোক করতে না, ইদানিং এত বেশি কেন? এত পাবলিকলি কেন? একটু রাগ ঢাক তো রেখো। মা দেখে ফেললে কি হবে ভাবতে পারছো? পাচ্ছি। মা তো আবর্জনা স্তূপের মতো বদ্ধ বারান্দায় এই অসময়ে মশক মশকির ভোজ হতে আসবে না। এলে তুই আসবি। খানিকটা আওলানো মস্তিষ্কের বলি ভাইয়ের নেশাগুলোর দিকে এভাবে নজর রাখিস। বলে ন্যূনতম লজ্জা তো রাখা দরকার। রাখিস কেমন? রুশি সরু চোখে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। এরপর রুম থেকে বেরোতে বেরোতে বিড়বিড় করল, এজন্য কারো ভালো করতে নেই। আজকাল ভালো মানুষের দাম কই? চৌকির তলায়? হুনোজ। মোহ যখন ফোন হাতে নিল তখন বাজে রাত 12:20। রঙনের বেশ কিছু মেসেজ এসেছে। মেয়ে বাদ ছেলে, সে কিনা এভাবেই মোহকে পটাতে চাইছে। মোহর খুব হাসি পেল। এভাবে চলতে থাকলে তো মোহ সুন্দরীর এ জন্মে আর প্রেমে পড়া হবে না। হুট করেই মোহর হাসি থেমে গেল। ছেলেটার ঠোঁটে সিগারেট দারুণ মানায়। এভাবে স্মোক করা কোত্থেকে শিখেছে? কি চমৎকারই না লাগে। মোহ নিজের ভাবনায় যার পর নাই অবাক হলো। সে তো সিগারেটের স্মেল সহ্য করতে পারে না। মাহফুজ সাহেব ছিলেন চেইন স্মোকার, মেয়ের জন্যই তো সিগারেট ছেড়েছিলেন। মোহ রঙনের ইনবক্সেই ছিল। তখনই মেসেজ এলো, এখনো আলো জ্বলছে, ঘুমাচ্ছ না? মোহ আলো নিভিয়ে দিল। রঙন আবার মেসেজ করল, জাস্ট ইমাজিন, বারান্দার টপকে আমি তোমার রুমে চলে এলাম। প্লাস পয়েন্ট, গ্রিল নেই। মোহ উঠে বারান্দার দরজা আটকে ফেলল। তার আগে ওপাশে রঙনের মুখ অবশ্যই দেখতে পেল, তবে তার সশব্দের হাসি শুনতে পেল না। কিছুক্ষণ বাদে মোহ একটা আচারের বয়াম এনে আবার দরজা খুলল। দোলনায় পা তুলে বসে কোলে একটা কুশন রাখল। সামনে রঙন উল্টো হয়ে রেলিংয়ের হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মোহ রিপ্লাই মেসেজ করল, এরপর রাজকন্যা গভীর ঘুমে আচ্ছন্ন থাকত। আমি প্রাচীর টপকে গিয়ে তাকে নিজের প্রাসাদে নিয়ে আসতাম, রাজকুমার হয়ে নাকি রাক্ষস সেজে। রাজকন্যের যদি শান্ত সুশীল রাজকুমারকে ভালো না লাগে, তবে উন্মত্ত রাক্ষস হয়েও একবার ট্রাই মারা যায়। এভাবে রাজকন্যা পটে যাবে তা জানা নেই, তবে আমার অবশ্যই হবে। মোহ থমকে গেল সহসা। আপনাকে ইদানিং অন্যরকম লাগে, অন্য কেউ লাগে। রঙন স্মিত হেসে বলল, একটা মানুষের ভেতর কখনোই একটা সত্তা থাকে না। শুরুতে কেবল তুমি তাই দেখতে পাবে যা তোমাকে দেখানো হবে। তারপর আস্তে ধীরে তুমি নতুন নতুন অনেক কিছু জানতে পারবে সেই মানুষটা সম্পর্কে। জানা শেষ হবে না, জীবনের শেষ দিনটায় গিয়েও তুমি তাকে নতুনভাবে আবিষ্কার করবে। মানুষ এতটাই অদ্ভুত কিসিমের জিনিস। কিভাবে বলবো না? এই যে এত ম্যাচিউরিটি, আপনাকে ভালো লাগে না এভাবে। তবে ইম্যাচিউর রঙনকে কি তোমার ভালো লাগে? কথার জালে ফাঁসাতে চাইছেন রঙ্গন ভাই? হ্যাঁ, ফেসে যাও।
মোহ হেসে ফেলল নিঃশব্দে। মেসেজে লিখল, উল্টো ঘুরে কথা বলছেন কেন, পিছে দেখুন। রঙন সোজা হলো। সামনে মোহকে দোলনায় বসে বসে আচার খেতে দেখে ভ্যাবাচাকা খেয়ে গেল। বলল, কখন এলে? মোহ ফোন দেখিয়ে বোঝালো, মেসেজ করুন। রঙন ফের মেসেজে লিখল, কখন এলেন? মোহ রিপ্লাই করল, তখনই এসেছি। বললেও না? এমনি ইচ্ছা করল না তাই। মোহ, তুমি ভীষণ অদ্ভুত। আমি অসহনীয়, আই নো। সেরকম না, নিজেকে আমি আপনার চেয়ে ভালো জানি, বুঝলেন? আর আমি তোমাকে সামান্যও জানি না মোহ, বুঝতেই পারি না। স্বাভাবিক। মোহকে বুঝবো কবে? ইহজন্মের অসম্ভব। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক স্বাত্মহারা, লিখেছেন নবনীতা শেখ। রঙন ভাই আমার পাড়াতো ভাই। সে একজন প্লেবয়। যে কোনো মেয়েকেই প্রথম সাক্ষাতে পটিয়ে ফেলার সামর্থ্য সে রাখে। যে কোনো মেয়েকেই প্রেম জালে ডুবোতে সে জানে। সে যদি মুখ ফুটে একবার বলে, মেয়ে শুনছ, তুমি দেখতে বোধহয় চলনসই, মেয়ে পটেও যাবে, মনে মনে 7 জন্মের সংসার গুছিয়েও ফেলবে। তার এহেন কথাবার্তায় একজন আত্মপ্রেমী মানুষটাও গলে যেতে বাধ্য। এই প্লেবয় ধরনের মানুষগুলো সমাজের আর বাকি জীবগুলো থেকে অনেকাংশে ভিন্ন। যেখানে সেখানে যাকে তাকে টিজ করে বেড়ায়। এরা সরাসরি মেয়েদের পটাতে আসে না, বলে না আই লাভ ইউ, অথচ কিভাবে কিভাবে যেন মেয়েরা প্রেমে পড়বে যেন তা ধ্রুব। আমার রুমের পশ্চিমের জানালার ধারে বসে থাকলে সোজা তার রুম দেখা যায়। আমি প্রায়শই তাকে দেখতে পাই। সে একজন চেইন স্মোকার। সিগারেট ফুঁকতে ফুঁকতে হৃৎপিণ্ডটা বোধহয় পচিয়ে ফেলেছে, অথচ মুখখানাতে সারাক্ষণ হাসি থাকে, প্রেম বুলি থাকে। আমার কপাল কুঁচকে আসে, বড় বলতে ইচ্ছে করে, রঙন ভাই ভালো হয়ে যান, ভালো হতে পয়সা লাগে না। স্বীয় ব্যক্তিত্বের আবরণে সুপ্ত আমিটা তা বলতে পারি না, কেননা প্রত্যেকটা মানুষেরই জীবন আলাদা, বেঁচে থাকার ধরন আলাদা, ইচ্ছে আলাদা, অনিচ্ছে আলাদা, শখ আলাদা, চলন আলাদা, মনোভাব আলাদা, জীবনের সংজ্ঞা আলাদা। আমরা কখনো তার জীবনের পথ পরিবর্তনের অধিকার রাখি না। সে কান্না করে, সুখ পায়, কাঁদুক। সে কাঁদতে অপছন্দ করে, করুক। সে গসিপ করতে ভালোবাসে, বাসুক। সে বিশ্বাস ভাঙায় দুঃখ হোক। যার যেভাবে ইচ্ছে হয় নিজের জীবনটায় বেঁচে থাকার, উপভোগ করার, সে সেভাবেই থাকুক না। আমরা কেউ নই তাকে উপদেশ দেওয়ার মতো। আমরা তার প্রেক্ষিতে একজন দর্শক, শ্রোতা কিংবা পাঠক ব্যতীত কিছুই নই। তারপর আমি চুপ হয়ে যাই। নিশ্চুপতায় রঙন ভাইয়ের দিকে তাকাই। লোকটা স্বকীয় স্বভাবে আবৃত থেকে এমন কিছু একটা করবে, আমার নর্মাল টেম্পারেচার স্কেলটির পারদ তৎক্ষণাৎ তুঙ্গে উঠে যাবে। আমি বুঝি না আমার মেজাজ খারাপ করার কত প্রকার ডিগ্রি নিয়ে সে দুনিয়াতে এসেছে। আমি ক্ষণে ক্ষণে প্রলম্বিত শ্বাস ফেলি। রঙন ভাই, আপনার এই ছোটোখাটো কিছু কর্মকাণ্ড আমার বেশ অপছন্দের, বেশ পছন্দনীয় অপছন্দের। আমি মোহ না হলে বোধহয় আপনার হতাম। আমি মোহ আত্মবাদী না হলে বোধহয় আপনার প্রেমে পড়ার ইচ্ছা দেখতাম। নিজের প্রিয় ডায়েরিতে মোহ এইটুকুই লিখল। তার প্লেবয়, স্মোকার, টিজ শব্দগুলোই গ্রিন পেন দিয়ে মার্ক করল। এরপর মোহ ও আত্মবাদীর শব্দ দুটো রেড পেন দিয়ে স্ট্রিট লাইন করল। পুরোটাই করল অন্যমনস্কভাবে। মনোযোগ দিয়ে জানালার বাইরে তাকিয়ে রইল। রঙন মেসেজ করল ঠিক সেই মুহূর্তেই, মোহ, তোমাকে যদি আমি প্রপোজ করি তুমি কি করবে? প্রেমে পড়বে নাকি ব্লক করবে? মোহ আর চোখে ফোনের স্ক্রিনে উঠে থাকা মেসেজটা একবার দেখল, সেভাবেই পড়ল। তারপর কিছু না ভেবেই ফোন হাতে তুলে উত্তর লিখল, না কাল পাত্তা দিয়েছি, না ভবিষ্যতে পাত্তা দেব। বর্তমানে কেন তবে ব্যতিক্রমে আসব? রঙন রিপ্লাই করল, ভবিষ্যতের গ্যারান্টি দিচ্ছ? দিচ্ছি। পারছ দিতে? পারছি। তবে কি ধরে নেব তুমি সাধারণ নও? অসাধারণত্ব আমার রন্ধ্রে মিশে আছে, ধরে নেওয়ার কিছু নেই। রঙন ইমোজি ইউজ করে। ওধারে বসে সে সিগারেট ফুঁকছে, ধোঁয়া ওড়াচ্ছে। জানালা দিয়ে মোহ তা লক্ষ্য করল, রিপ্লাই দিল না। রঙন তখন লিখল, তুমি মেয়েটা খুব বোল্ড মোহ, সব দিক দিয়েই পারফেক্টলি পারফেক্ট। ব্রেনের স্ট্রাকচার বলো অথবা শরীরের, দুটোই নজর কাড়া। আমি অবাক হই মাঝে মাঝে। এরকম কমেন্টে যে কোনো মেয়েই ভরকে যাওয়ার কথা, অথচ মোহ বিন্দু সমান বিচলিত হলো না, কপাল কোচকালো।
আরও একবার মেসেজটা পড়ে লিখল, আপনার শুধু আউটলুকটাই অ্যাট্রাকটিভ, ব্রেইন বলতে কিছু দেখা যায়নি। রঙন শেষ বাক্যটা পুরোপুরি বাদ দিয়ে কেবল প্রথম বাক্যেই মন প্রাণ ধ্যান জ্ঞান চিন্তা চেতনা সব ঢেলে দিল। ছি মোহ, তোমার নজর এত খারাপ। হায়, আমার ইজ্জত, আমার মান, আমার সম্মান সর্বনাশ। ঢং করবেন না রঙ্গন ভাই, রাস্তা দিয়ে কোনো মেয়ে অতিক্রম করলে আপনি কি সেদিকে একবারও তাকান না? তাকাই, তাই বলে তুমিও? হ্যাঁ, আমার তাকানোতে দোষ? অবশ্যই, কি দোষ? লাজ লজ্জা নেই? মোহ হতাশা মিশ্রিত শ্বাস ফেলে লিখল, নেই রঙ্গন ভাই, বিপরীত লিঙ্গের প্রতি আপনার আকর্ষণ থাকতে পারলে আমার থাকাটাও অস্বাভাবিক নয়, বরঞ্চ না থাকাটাই যেন ভীষণ অস্বাভাবিক কিছু। তোমার কি গাল লাল হচ্ছে না? হচ্ছে না। কেন না? তুমি কি মেয়ে নও? আমি মেয়ে নই, এটা আপনি কিভাবে বলতে পারেন? রঙন ভীষণ রকমের হতবিহ্বল হয়ে বসে আছে। সেভাবেই লিখল, একটা মেয়ে এ ধরনের কথা বলতে পারে না, কখনো পারে না। একটা ছেলেও তো এভাবে কারো পায়ে পা লাগিয়ে ঝগড়া করে না, এসব আন্টিদের কাজ। তবে কি ধরে নেব আপনি রঙ্গনা আন্টি? আস্তাগফিরুল্লাহ মোহ, যাও, তুমিও মেয়ে, আমিও ছেলে, ওকে? না, আপনি রঙ্গনা আন্টি। মোহ বাচ্চাটা, প্লিজ এভাবে বলে না। আমি তোমার ফ্ল্যার্টতুতো ভাই, ফ্ল্যার্টতুতো ভাইকে কেউ আন্টি বলে না। আচ্ছা, বলবো না, তাহলে সুন্দর করে ফ্লার্ট করুন তো দেখি। রঙন ওপাশে কেসে উঠল, এরপর লিখল, বারান্দায় এসো, দেখি কিভাবে করা যায়। মোহ বারান্দায় গেল, রঙ্গনও এলো। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। সময় নিয়ে রঙ্গন মোহকে আপাদমস্তক দেখে বলল, গাঢ় নীলচে চুড়িদার, সাদা ওড়না, খোলা চুল, গোল মুখ, সুগঠিত অবয়ব, সুদর্শনা রং। আমার আকাশে আজ দুটি চাঁদ, কি সুন্দর। মোহ একদৃষ্টে চেয়ে রইল। সে কথার বিপরীতে কথা তুলল। হোয়াইট টি শার্টটা ফুলে ফেপে ওঠা বুককে দৃশ্যমান করে জিম করা শরীরটায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। চুলগুলো অগোছালো হয়ে কপালে ছড়িয়ে আছে। স্লিভসকে বাঁধায় রাখা মাসলস, গলা ও কাঁধের বোনস, জো লাইন, সাইরেন আইজ, ঘন আইব্রো আর ঠোঁট কামড়ে ধরা হাসিটা কিলার লুক ব্রো। ইটস বিউটিফুল, বাট আনফর্চুনেটলি আই হ্যাভ টু সে ইটস আ বিউটি উইদাউট ব্রেন। রঙন ভেবে পেল না এটাকে কমপ্লিমেন্ট হিসেবে ধরবে নাকি নিন্দা। হু হু করে হেসে উঠল মোহ, ঝুঁকে পড়ল রেলিং ধরে। চাঁদের আলোয় স্বয়ং এক চাঁদকে হাসতে দেখে রঙনের পিছলে যেতে খুব একটা সময় লাগলো না। এরপর আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক সাতনোহারা, লিখেছেন নবনীতা শেখ। পড়াতে এসে এভাবে ছুকছুক করার মানে কি রঙ্গন ভাই? আপনার চোখ বারবার আপাদমস্তক আমিটার ওপর এসে পড়ছে কেন? কি চাই? রঙন চোখ সরালো না, তাকিয়ে থাকাতে দ্বিধা করল না। একগাল হেসে বলল, তোমাকে চাই। মাছি তাড়ানোর মতো করে মুখের সামনে হাত নাড়ল মোহ। খাতার মধ্যে কলম দিয়ে অনেকক্ষণ ধরেই কিছু একটা করছিল সে। রঙনের দৃষ্টি কেবল মোহর মুখটার দিকে থাকায় বিষয়টা সে খেয়াল করেনি। অবশেষে মোহর আঁকিবুকি শেষ হয়। কলম কামড়ে ধরে রঙনকে বলে, রঙন ভাই, এখানে চুমু গেছি, এটাকে কি অশ্লীল ছবি লাগছে? অথচ একটা ভীষণ চমৎকার একটা ছবি। স্কেচটার প্যাটার্ন এমনভাবে করেছি আপাত দৃষ্টিতে দেখলে যা দেখাচ্ছে তাই লাগবে, গভীরভাবে দেখলে এক একজনের মস্তিষ্কে এক এক ধরনের ভাবনা আসবে। আপনার মাথায় কি এসেছে ভেবে বলুন তো, এরপর আমি বলবো আমারটা। রঙন স্কেচটা দেখল, একটা ছেলে আর একটা মেয়ে খুব অন্তরঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। দুজনের ঠোঁট আষ্টে পৃষ্ঠে লেপ্টে আছে একে অপরের সাথে। ছেলেটার হাত মেয়েটার চুল মুঠো করা, আর মেয়েটার হাত ছেলেটার বুকে, ঠিক বা পাশটায় খামচে ধরা। বাহ্যিকতায় এই দেখা যাচ্ছে। রঙন গভীরভাবে লক্ষ্য করে বলল, আমি দীর্ঘ সময়ের দূরত্ব শেষের মিলন দেখতে পাচ্ছি, এমনই দেখায়। মোহ কিঞ্চিত হেসে বলল, আমার ইমাজিনেশনটাও খানিকটা উড়ন, কিছুটা পাগলামো, কিছুটা জঙ্গলিপনা, দুজনের চোখে আশঙ্ক। আসঙ্গ? বাংলায় আসঙ্গ আর ইংরেজিতে সেক্সুয়াল ইন্টারকোর্স। ছি মোহ, অশ্লীলতা ছড়াচ্ছ। মোহ সংকীর্ণ দৃষ্টিতে তাকালো। তবে সেক্স কোনো অশ্লীল শব্দ নয়। মিউচুয়ালি এলে এটা স্বর্গীয় অনুভূতি, এটা প্রাপ্তি, এটা তৃপ্তি। মোহ থামল। রঙন মোহকে অপ্রস্তুত করতে এই শব্দটা ব্যবহার করেছে, অথচ সে ভুলে বসেছে এটা মোহ। সে ভুলে বসেছে এই মেয়েটা ব্যতিক্রম, অন্যরকম।
অচঞ্চল বলা যায়, তবে অন্তর্মুখী সে মোটেও না। মোহ আবার বলল, আসঙ্গ এখানে আমৃত্যু সঙ্গ। ব্যাপারটা বেশ দারুণ লাগলো রঙনের কাছে। একটা ট্রে নিয়ে সেখানে তখন শেফা এলেন। রঙন পেজটা উল্টে ফেলল খাতার। শেফা ট্রেটা টেবিলের একপাশে রেখে বলল, কি খবর বাবা, ভালো আছো? জি আন্টি, আলহামদুলিল্লাহ। পড়াশোনা কেমন এগোচ্ছে? ভালোই যাচ্ছে আন্টি। ঠোঁট টিপে গোপনে হাসল মোহ। শেফা দেখতে না পেলেও রঙন টের পেল। অপ্রস্তুত বোধ করে কেসে উঠল। শেফা বলল, শোনো বাবা, কোনো সমস্যা হলে আমাকে জানাবে, হেজিটেট করবে না, কেমন? জি আচ্ছা আন্টি। শেফা চলে যেতেই রঙন মোহকে শুধালো, ওভাবে হাসছিলে কেন? আমার মন হাসতে চেয়েছে তাই। মন যা বলবে তাই হবে? জি অবশ্যই, মনের ওপর কিচ্ছু নেই। কিচ্ছু না, মন যতক্ষণ হাসতে বলবে হাসবো। তুমি একটা পাগল মোহ। সরু চোখে তাকালো মোহ। নতুন জানলেন? দু হাতে মাথা চেপে ধরল রঙ্গন। ওহ ম্যান, এ কি মেরে বাপ! রঙ্গন ভাই শুনুন, রসকসহীন বা কাঠখোট্টা যদি আমাকে ভেবে থাকেন তবে আপনি চরম ভুল। আমি ভীষণ সুন্দর একজন মানুষ, বোল্ড, অ্যাট্রাকটিভ, স্কিলড, অ্যাজিউমড, সব মিলিয়ে চমৎকার একটা মেয়ে। বাহ্যিকতায় এই, ভেতরটা বলবো? বলো। মোহ চেয়ারে হেলান দিয়ে হাসল। আমি আত্মবাদী, সহজ বাংলায় বলতে গেলে অহংয়ে ভরপুর আমার ভেতরটা। কেবলমাত্র মনের চাহিদায় আমি সব করতে পারি, যা একজন স্বাভাবিক মানুষের পক্ষে সম্পূর্ণ অসম্ভব বলা যায়। রঙন হেসে ফেলল। তর্জনী ও মধ্যমার সাহায্যে কলম ঘোরাতে ঘোরাতে বলল, মোহ তুমি সুন্দর। হ্যাঁ জানি, নতুন কিছু বলুন। হো হো করে হেসে উঠল রঙন। তুমি আমার স্রষ্টার চমৎকার সৃষ্টি। হাসি থামিয়ে আবারও বলল, তুমি আমার সব তুলে মোহাবিষ্ট হয়ে যাওয়ার জন্য এক অনন্য মোহ। তুমি আমার অন্যত্র মন না যাওয়ার এক অন্যতম বাধা। আমি না প্লেবয়, অথচ অন্য মেয়েদেরকে ভালো লাগছে না আর। হেসে ফেলল মোহ নিজেও। সুন্দর কথা বলতে জানেন, এটাও ফ্লার্টিং ট্রিক্স হবে আপনার? আমি মুগ্ধ হলাম আপনার ফ্লার্টিংয়ে। দুঃখিত, আপনাতে হতে পারলাম না। মোহিনী, মোহনা, মোহ, এছাড়া আর নাম নেই আমার। মোটেও অপমানিত বোধ করল না রঙ্গন। খাতায় কিছু লিখল। লিখতে লিখতে বলল, মোহ তুমি বড় অদ্ভুত ও বিচিত্র। বিচিত্রতা আমরা মানুষ জাতি সর্বদা খুঁজি। আশ্চর্যের কথা এই যে আমি তোমাকে খুঁজতে এসে হারিয়ে গিয়েছি। মোহ শুনল, থামল, চুপ রইল। ঘড়ির কাঁটা ঘন্টার ঘর পেরোলো। আরও কিছু সময় এগোলো। রঙ্গন বলল, কাল নোটসগুলো দেখে রেখো, সকালের দিকে আসবো। আচ্ছা, আজ আসি। আসুন। রঙ্গনের যেতে ইচ্ছে করছে না, তবুও যাওয়ার তাগিদ দেখাচ্ছে। থেকে যাওয়ার কারণও সে পাচ্ছে না। মোহ বলল, রঙ্গন ভাই আপনি পিছলেছেন কি? কথাটা বুঝতে সময় লাগলো রঙ্গনের। বুঝে উঠতেই বলল, ছে, এখনো না, ফ্লার্ট করছি। মোহর প্রতি প্রেম আসা যায় না। মোহ ভ্রু কুচকে বলল, তবে কি আসে? আকর্ষণ। রঙন চলে যাওয়ার পর মোহর দৃষ্টি গিয়ে পড়ল বাতাসের পৃষ্ঠা ছাপটানো থাকা খাতাটির দিকে। ফাঁকা পেজের মাঝ বরাবর কালো কলমে কিছু শব্দ লেখা। মোহ খাতাটা গুছিয়ে সামনে নিল। পড়তে লাগলো সুশ্রী শব্দগুলো। মানুষেরা দুটো জায়গায় আটকায়, প্রেম ও প্রহেলিকায়। আশ্চর্যজনকভাবে আমি আটকালাম মোহে। মোহ লাল কলম দিয়ে ঠিক তার নিচে লিখে দিল, আর মোহ আটকালো কলতানের দোতলার ওই নির্দিষ্ট বারান্দার সিগারেট ফুঁকতে থাকা ছেলেটির চাঞ্চল্যে। স্ট্রেঞ্জ। আপনারা শুনছেন বইটয়ে নিবেদিত অডিও বুক স্বাত্মহারা, লিখেছেন নবনীতা শেখ। সন্ধ্যের দিকে অনুষ্ঠান শুরু হয়েছে। মোহ নিজের রুমেই উপন্যাসের বইয়ে মুখ ডুবিয়ে বসেছিল। কিছুক্ষণের মধ্যেই শেফা এলেন। মোহকে বললেন, যাবে না আম্মু? মোহ বই ভাঁজ করে তাকিয়ে বলল, যাব। চলো যাই, গেলে তো ভালো লাগবে। আচ্ছা আম্মু। কি পরবে? হলুদের থিম কালার কি? পার্পেল আর ইয়েলো। তবে পার্পেল কুর্তাটা পরি। শেফা বেশ কিছুক্ষণ চুপ হয়ে মোহকে দেখে ইতস্তত হয়ে বললেন, শাড়ি পরিয়ে দিয়ে একটা। শাড়ি পরিয়ে দেবে? দাও। শেফা আলমিরা থেকে একটা জামরঙা জামদানির শাড়ি পরিয়ে দিলেন মোহকে। মোহ কিছু অক্সিডাইজ জুয়েলারি পরল, পায়ে সরু নূপুর আর চুলে একটা বিনুন করল।
শেফা মুগ্ধ হয়ে মেয়েকে দেখলেন। শাড়িতে মোহকে কি অদ্ভুত সুন্দর দেখাচ্ছে। যৌবনে মোহর দাদি ঠিক এতটাই চমৎকার দেখতে ছিলেন। তেমনই হয়েছে মোহ। এরপর শেফাও তৈরি হয়ে নিলেন। মোহ আর শেফা ছাদে গিয়ে কর্নারের ভাবিস আড্ডা সাইডে দাঁড়ালো। এখানে এখন আলোচনা কম, সমালোচনা চলবে। রুমা মোহকে দেখে বললেন, মাশাল্লাহ, পুরো চাঁদের মতো সুন্দর দেখাচ্ছে তোমায়। মোহ বিনিময়ে কিছু বলল না, সামান্য মুচকি হাসল। এমন প্রশংসা বাক্য তার ভালো লাগে না। চাঁদের সাথে কেন তুলনা করবে? কি আছে চাঁদের? তার নিজের আলো নেই, নিজস্বতা নেই, গায়ে দাগও আছে। কেন এমন কিছুর সাথে তুলনা হবে? পাশ থেকে আরেকজন শেফাকে বললেন, ভাবি, আপনার তো তাহলে মেয়ে নিয়ে খুব জ্বালা। মেয়ে বেশি সুন্দরী হয়ে গেলে যা হয় আর কি। শেফা কিছু বলতে যাবে, তার আগেই আরেকজন বললেন, তা তো হবেই। তাছাড়া আজকালকার যুগে মেয়ে মানুষ সুন্দর হোক বা না হোক, ছেলেদের তো আঙুলের ইশারায় নাচায়। ভাবি জানেন, কলোনিতে নতুন ভাড়াটিয়া এসেছে। ছোট ফ্যামিলি, 2 জন মাত্র মেম্বার ফ্যামিলিতে। ছেলেটা মাশাল্লাহ দেখতে সুদর্শন, ওদিকে মেয়েটার রং ময়লা। ভাবি, দেখেই বুঝেছি তাবিজ করেছে। ছেলেরা মেয়ে খুঁজে সুন্দরী, ওদিকে অমন মেয়েকে কে বিয়ে করবে? ভাবি শোনেন। শেফা মেয়ের সামনে এসব কথায় ভীষণ অপ্রস্তুত হচ্ছিলেন। তখন মোহ বলে উঠল, মেয়েদের তবে কেমন হওয়া উচিত আন্টি? ভরকে গেলেন সামনের মহিলা। মানে কেমন? বলছিলাম, বেশি সুন্দরী হয়ে গেলে সমস্যা, রূপ দিয়ে ছেলে পটাবে। কালো হলে সমস্যা, জাদু টাদু করবে। শক্ত হলে রাগী, নরম হলে ন্যাকা। বেশি কথা বললে বাচাল, কম কথা বললে অহংকারী। একা চলতে জানলে একরোখা, সাহায্য চাইলে ছ্যাচরা। নিজের সিদ্ধান্তে অটল থাকলে ঘাটতেরা, সিদ্ধান্তহীনতায় ভুগলে আরে এই মেয়ে সংসার চালাবে কি করে? মানে আপনাদের তো সবেতেই সমস্যা, তবে মেয়েদের হওয়া উচিত কেমন বলুন তো? শেফা অবাক হলেন ভীষণ। তার মেয়ে এত কথা কবে শিখল? সে তো একটা ছাড়া 2টো কথা জানে না। সে মেয়ের একই রূপ। মুগ্ধ হয়ে রুমা বেগম মোহকে দেখলেন। একই বোধহয় সৌন্দর্য ও বুদ্ধির সম্মিলিত রূপ বলা হয়। এই শান্তশিষ্ট মেয়েটাকে নিয়ে সবার মনের সব ধারণা প্রায় 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পাল্টে গেল। রুমা দেখতে পেলেন পরিবেশটা পাল্টে গেছে মোহর কথায়। তিনি তখন রুশিকে ডাকলেন। রুশি আসতেই বললেন, মোহনাকে নিয়ে যাও তো, তোমাদের সাথে থাকুক, এনজয় করুক। মোহ মায়ের দিকে তাকালো। শেফা হেসে বলল, যাও। মোহ রুশির সাথে ছাদের অন্য পাশে চলে গেল। এখানে বউকে বসিয়ে রাখা হয়েছে, সবাই আড্ডা দিচ্ছে। রুশি বলল, তুমি কিন্তু আমার ব্যাচমেট, জানো? মোহ বলল, জানতাম না। তোমাকে দারুণ দেখাচ্ছে। তোমাকেও। মোহ মুচকি হেসে বলল। রুশি শুধালো, খুব কম কথা বলো না? সেরকম না। তবে কি রকম? কথাই তো বলছো না আমার সাথে। তুমিও তো। আমি আসলে কথা খুঁজে পাচ্ছি না। আমিও। রুশি অতিষ্ঠ ভঙ্গিমায় দুধারে মাথা নেড়ে বলল, আমি না হয় যেমন তেমন বলছি, তুমি তো আমিও, তুমিও, তোমাকেও ছাড়া কিছু বলছো না। উফ, ভাইয়ার মতো টকেটিভ পার্সন তোমাকে কি করে লাইক করলো? শেষ কথাটি রুশি বেশ মিনমিনে স্বরে বলল। তবুও মোহ শুনল। শুনে কিছুক্ষণ থেমে বলল, নেগেটিভিটি ইজ অ্যাট্রাকটিভ রুশি। ভাইয়া সবসময় এটাই বলে। মোহ হাসল। তোমার ভাইয়ার কেবলমাত্র এই একটি কথাতেই আমি একমত। আর কেন নয়? কেননা আমরা একে অন্যের প্রতিমুখ। প্রতিমুখ মানে বিপরীত। কবে থেকে রিলেশন তোমাদের? হাসল মোহ। তোমার ভাইয়া একাই এগিয়েছে, একাই লাফাচ্ছে, একাই নিচে কুদে বেড়াচ্ছে। আমি এখনো যেখানে ছিলাম সেখানেই দাঁড়িয়ে। সে কি? মোহ আর কিছু বলল না, মিটমিটি হাসতে লাগলো। চোখ খুঁজছে তার অন্য কাউকে। শাড়ি পরে ছাদে পা রাখার পরপরই ভেবেছে সে দেখবে। আশ্চর্য, এখনো এলো না সামনে। হঠাৎ ডাক আসায় রুশি মোহকে কর্নারে একটু দাঁড়াতে বলে অন্য পাশে চলে গেল। মোহ একটা চেয়ার টেনে বসে পড়ল। ওদিকে একটা বিল আছে। চাঁদের প্রতিফলন সোজা ওই বিলে পড়ছে। বাতাসের মৃদু সাহসে বিলের জল টলমল করছে। সেই সাথে চাঁদের বিম্বও নড়ছে। মোহ একদৃষ্টে সেদিকে তাকিয়ে রইল। এমন সুন্দর দৃশ্য দেখা মাত্রই তো জনম সার্থক। আর যে মোহিনীর চন্দ্রবিলাসের মতো এত চমৎকার মুগ্ধতার দেখা পেয়েছে জীবৎকালে, তার আর কি লাগে? হুট করেই কে যেন এসে তার পাশে বসে পড়ল। প্রথমে মনে করেছিল রঙন, তাকিয়ে দেখল সে না, অন্য কেউ। লোকটার মুখে হাসি। মোহকে নিজের দিকে তাকাতে দেখে সে পরিচয় দিল। আমি বউয়ের বন্ধু নুহাস, তুমি?
মোহ ভদ্রতাসূচক মুচকি হাসার প্রয়োজন মনে করল না। সরু চোখে তাকিয়ে বলল, ভাড়াটিয়া। নাম? মোহনা। বাহ, ভারী সুন্দর নাম, একদম তোমার মতো সুন্দর নাম। জানি। তুমি কি জানো? তুমি ওই চাঁদের মতোই সুন্দর। একসাথে এই জীবনে দুটো চাঁদের সাক্ষাৎ পাবো ভাবিনি। জীবন ধন্য। মোহ অত্যন্ত বিরক্ত হলো। কপাল কুঁচকে বলল, চাঁদের সাথে কম্পেয়ার না করলে চলে না? নতুন কিছু নেই? সেই পুরনো কথা, পুরনো স্টাইল, পুরনো ফ্লার্টিং। কলতানের ছাদের চিলকোঠায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জানালা দিয়ে সবটা দেখছিল রঙন। কখন থেকে একভাবে দাঁড়িয়েছিল, সে নড়তেও ভুলে গেছে। মোহকে এভাবে সে বহুবার কল্পনা করার চেষ্টা করেছিল, কোনোভাবেই মেলাতে পারেনি। আজ যখন দেখতে পেল, চোখ দুটো জুড়িয়ে গেল। মোহকে এতটা মোহনীয় লাগাটা কি খুব দরকার ছিল? এই যে রঙনের বুকের প্রেম সমুদ্র উন্মত্ততায় দাও দাও করে জ্বলছে, পাগল হয়ে যাচ্ছে, পাগলা মতো করতে ইচ্ছে করছে। এগিয়ে গিয়ে মোহর সব সাজ নষ্ট করার কারণ হতে ইচ্ছে করছে। নিজেকে সামলানো বড্ড কষ্টসাধ্য হয়ে পড়ছে, কিন্তু সম্ভব হচ্ছে না। কোনো সর্বনাশ হয়ে গেলে সেই দায় কি সর্বগ্রাসী রাজকন্যা মোহনই নিবে? বোধহয় নিবে না। জীবনে প্রথম কোনো নারীর প্রতি এতটা গভীর অনুভূতি আসছে তার, অথচ সে এগোতে পারছে না। কারণ একটাই, অধিকার নেই। এসব ভাবতে ভাবতেই মোহর পাশে একটা ছেলেকে বসে মিষ্টি মিষ্টি কথা বলতে দেখে তার বুকের ভেতরের উন্মত্ততার আগুনে যেন ঘি পড়ল। আকাশসম আসঙ্গ নিয়ে চিলেকোঠা থেকে বেরিয়ে এলো। ঋষিকে কল দিয়ে বলল মোহকে বাগানের সাইডে পাঠাতে। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক স্বাত্মহারা, লিখেছেন নবনীতা শেখ। নুহাস মুগ্ধ হয়ে মোহর বিরক্তি মাখানো কথাগুলো শুনছিল। তখনই ঋষি সেখানে উপস্থিত হলো। একগাল হেসে বলল, আরে নুহাস ভাইয়া যে, তোমাকে আপু ডাকছে। আমাকে? হ্যাঁ, যাও জলদি। আচ্ছা। এরপর মোহকে বলল, আমি শুনে আসছি, ওয়েট। মোহর খুব বলতে ইচ্ছে করল, হ্যাঁ আসুন, জলদি জলদি আসুন, না এলে আমার দুনিয়া অধপতনে যাবে, না খেতে পেরে মরে যাব। কিন্তু অভ্যেসের বাইরে গিয়ে মোহর আর বলা হলো না। নুহাস যেতেই ঋষি বলল, বাগানে যাব। যাবে, চলো। বাগানে কেন? এমনি। আচ্ছা, মাকে বলে যাই, আন্টিকে আমি বলেছি, চলো তো। ঋষি মোহর হাত ধরে নিচে নামলো। গেট পেরিয়ে নিজেদের বাড়ির বাগানে চলে এলো। মোহর এখানে এর আগে আসা হয়নি, আজ প্রথম দেখছে। চারপাশ কি সুন্দর, দেখেই বোঝা যাচ্ছে বাগানটা কারো বেশ যত্নের। ঋষি বলল, ভাইয়ার শখের বাগান। মোহর, শোনো। বলো। একটু দাঁড়াও, আমি বাড়ির ভেতর থেকে আসছি। আচ্ছা। ঋষি বাড়ির ভেতরে চলে গেল। মোহ বেলি ফুলগুলো দেখছে, কি স্নিগ্ধ দেখাচ্ছে। আচ্ছা, এমন যদি হতো পরকালের বদলে জন্মান্তর থাকতো, মোহ তখন মনুষ্যের প্রেম রঙে নয়, শুভ্রতায় নিজেকে রাঙাতো, স্বয়ং বেলি সেজে জন্মাতো। তাকে না হয় মুগ্ধ চোখে এমনই কেউ ছুঁয়ে দিত। ভাবতে গিয়েই নিজের পেছনে কারোর অস্তিত্ব লক্ষ্য করল সে। ঋষি? না, ঋষি না, অন্য কেউ। অন্য কেউটা তার বড় চেনা, বড় আকাঙ্ক্ষিত কেউ। মোহ পিছে ঘুরতেই রঙ্গনকে সামনে পেল। পলক ফেলার আগেই অবশ্যই বলতে হয়, তুমি ভারী সুদর্শন পুরুষ রঙ্গন। মোহ বলে না, পিটপিট করে তাকায়। ঠোঁট টিপে হাসে রঙ্গন। মোহর ঘোর লেগে যায়। মেয়ে মানুষ বড়ই দুর্বল প্রকৃতির হয়, তারা বিপরীত পুরুষের সান্নিধ্যে গলতে বাধ্য। মোহর কোনো পিছুটান নেই, কাজেই তার এগোতে ক্ষতি নেই। কিন্তু মোহ তা চায়নি, সে চায় না এই বয়সে এসেই কোনো অঘটন ঘটে যাক। কিন্তু সর্বনাশা পুরুষ, তার সর্বনাশ করেই ফেলল। মোহ চোখ বুজে ফেলল। রঙ্গন তার আরও কিছুটা কাছে চলে আসে, চুলগুলো তর্জনী দিয়ে কানের পিঠে গুজে দেয় খুবই সন্তর্পণে। স্পর্শ খুবই ক্ষীণ, তবুও মোহ কেঁপে কেঁপে উঠল। শরীরে বিদ্যুৎ খেলে গেল। তলপেটে প্রেম পায়রাগুলো ডানা মেলে উঠতে লাগলো। নিজেকে নিয়ন্ত্রণহীন সেই গাড়ির মতো লাগছে। চলছে ঠিকই, কই যাচ্ছে তা বোঝা দেয়। রঙন আর ছুল না, তাকিয়ে রইল অনিমেষ। আনমনেই এক পা পিছিয়ে গেল। আস্তে করে ফিসফিসিয়ে বলল, আমার মোহিনী, চোখ খোলো না, তোমার চোখে নিজেকে দেখব, খুব কাছ থেকে দেখব। চোখ খোলো লক্ষ্মীটি। মোহ চোখ খুলল। সামনে রঙ্গনের চোখের ভেতরে তাকাতেই তার বুকটা কেঁপে উঠল। এই চোখে কি আছে? উন্মত্ততা, প্রমত্ততা, আসঙ্গ? বুঝতে পারছে না, কিছুই বুঝতে পারছে না।
রঙ্গন তখন হুট করেই বলে ফেলল, মনে হচ্ছে ভালোবেসে ফেললাম। মোহ পিছিয়ে গেল কিছুটা, উল্টো ঘুরে বড় বড় কটা শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করল। আনমন হয়ে বলল, অসম্ভব। কেন? তুমি কেবল আমার বাইরেটা দেখেছ রঙ্গন ভাই, ভেতরটা দেখনি। কি করে তা বলছো? কারণ আমি দেখাইনি। কেন দেখাওনি? আমি চাইছি না কিছু হোক। চাইলে কি ক্ষতি? অনেক ক্ষতি, অনেক ক্ষতি, বুঝবে না তুমি। বোঝাও। রঙ্গন মোহর সামনে এসে পড়ল। মোহ অন্যদিকে তাকিয়ে বলল, আমার যে বয়স, এই বয়সে আমার যে কোনো কিছু ভালো লেগে যেতে পারে। ঠিক কবছর পরেই সেই জিনিস থেকে মন উঠে যাবে। প্রেম কোনো জিনিস নয় রঙ্গন ভাই, প্রেম হচ্ছে কিশোরীর আবেগ, যুবতীর সবচেয়ে প্রিয় অনুভূতি। আমি চাই না আমার প্রথম অনুভূতিটা ভুল পাত্রে হোক, প্রথমকে নিয়ে কোনো আফসোস হোক। রঙ্গন মলিনতায় শুধালো, আমি কি খুব বেশি অযোগ্য মোহ? না, আমি তোমাকে পছন্দ করি, তবে এগোতে ক্ষতি কি? তুমি এতটা ইম্যাচিওর হয়েও না, একটু বোঝো না। আজ তোমাকে ভালো লাগছে, কাল যদি না লাগে? আমি সহ্য করতে পারবো না। আমি না হয় কালই এগোলাম। বুকের ভেতরের তীব্র অনুভূতি আশঙ্কা রূপে বেরোলো। কাল যদি তুমি অন্য কাউকে মন দিয়ে দাও? আমি জানি না, জানি না। মোহ, একটু এগো। আই প্রমিস আই উইল নেভার লেট ইউ রিগ্রেট। বুঝতে পারছো না কেন তুমি? বোঝাও আমায়। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমায় পছন্দ করো, এগোনোর জন্য ইনাফ না? না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আই এম ইন লাভ উইথ ইউ মোহ। সরু চোখে তাকালো মোহ, জিভের ডগাটা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, লিসন। তারপর থামল, চোখ দুটো ছোট ছোট করে উপায় না পেয়ে ফের বলল, নামের মতো আগা টু গোড়া আমি এক মোহ। তুমি প্রেমে পড়বে বলে ইনফ্যাচুয়েশন বোঝো? মোহর কথায় মারপ্যাচ ধরতে পেয়ে সে ভদ্রলোকের মতো মুচকি হেসে বলল, ইনফ্যাচুয়েশন বলো আর লাভ বলো, দুটোতে আমি কেবল মোহকেই বুঝি। মোহ আর বলার মতো কিছুই খুঁজে পেল না, হাঁসফাঁস করতে লাগলো। অস্বস্তি আর রঙ্গনকে নিয়ে হচ্ছে না, হচ্ছে নিজেকে নিয়ে। রঙ্গনের চোখে প্রেম সে অনেক আগেই দেখেছে, তবে নিজের অনুভূতির সাথে পরিচিত ছিল না, ধরতে পারেনি রঙ্গনের চাল। রোজ রোজ একটু একটু করে মোহর মনে মায়ার বিস্তার ঘটানো রঙ্গনের সম্পূর্ণ মর্জি মাফিক ছিল। মোহ সবসময় বলে না সব কিছু তার ইচ্ছেতে হবে। রঙ্গন সবার আগে মোহর সেই কথাটিকে ভুল প্রমাণিত করল। মোহর ইচ্ছার বিরুদ্ধে তার মনের চলন শুরু হয়ে গেছে। মোহ দূর থেকে নিজের সর্বনাশ দেখতে পাচ্ছে, নিজেকে নিজের হাতের বাইরে যেতে দেখতে পাচ্ছে। মোহর মনে হচ্ছে সে এখনই একটা ভুল করে ফেলবে। না না, সেই ভুলের কথা ভাবনাতেও আনতে পারবে না। ভাবনা সেখানেই বাদ দিল। আস্তে করে রঙ্গনকে বলল, বাড়ি যাব আমি। রঙ্গন বলল, ধরে রেখেছি? আশ্চর্য, আজ এই ছেলেটাও দেখি মোহর মতো করে কথা বলা শুরু করেছে। সম্পূর্ণ প্রতিকূলে যাওয়ার পরিস্থিতির দিকে তাকিয়ে মোহ উপলব্ধি করল সে যেতে চেয়েও যেতে পারছে না। তার হাত পা এখানেই স্থির। এমন হচ্ছে যেন রঙ্গনের অনুমতি ছাড়া সে নড়তেও পারবে না। রঙ্গন অনুমতি দিলেই কি পারবে? দেবে কি? মোহকে সেখানেই চুপ হয়ে থাকতে দেখে রঙ্গন গোপনে হাসল, প্রকাশ্যে শুধালো, কোথায় যেন যেতে চেয়েছিলে? মোহ অসহায় চোখে তাকালো। মায়া লাগলো রঙ্গনের, নরম স্বরে বলল, কিছুক্ষণ কাছে থাকো, কিছু করব না, আমি কিছু করব না। মোহ জানে রঙ্গন কিছু করবে না। রঙ্গনকে নিয়ে তার ভয় নেই, যা আছে সবটা নিজেকে নিয়ে। কখন কি করে বসে সে নিজেও জানে না। অনুভূতিরা তার বিক্ষিপ্ত। মোহ তবুও সায় দিল, চুপিসারে বলল, তোমাকে বিশ্বাস করলাম রঙ্গন। রঙ্গন হেসে বলল, হাতটা ধরি। মোহর শ্বাসে টান এলো। ছেলেটা বলছি কি, হাত ধরবে কেন? কি জন্য? কোন কাজে? অদরকারে? কি সমস্যা? এভাবে জ্বালাচ্ছে কেন? আজকের মতো শুধু বেরোতেই পারলেই হলো, আর কখনই এই ছেলের সামনে আসা যাবে না। মোহ তবুও হাত বাড়িয়ে দিল। বাইরের সিঁড়ি দিয়ে রঙ্গন মোহর হাত ধরে ছাদে নিয়ে গেল। ছাদের রেলিং নেই, একদম কিনারায় দুজনে পা নামিয়ে বসে আছে। তাদের উল্টো পাশের বিল্ডিংয়ে নাচ গান হচ্ছে, প্রচুর লোক সমাগম। মাঝে সিঁড়িঘর থাকায় তাদের কেউ দেখতে পাচ্ছে না। মোহ পা নাচাতে নাচাতে বিপরীত মুখ হয়ে সাতনোহারার দিকে তাকিয়ে আছে। রঙ্গন মোহর থেকে চোখ ফেরাচ্ছে না। আলতো করে মোহর কোমর ছাড়ানো বিনুনি হাতে তুলে নিল। চুলে টান পেতেই মোহ এদিকে তাকালো, ভ্রু চেয়ে শুধালো, কি?
রঙন বলল, তুমি যে আজ আমাকে তুমি সম্বোধন করেছ, খেয়াল আছে? আছে। আহা, এগোনোর প্রথম ধাপ তবে আপনি থেকে তুমি। না, আমাদের মধ্যে তখন যা কথা হচ্ছিল তাতে মনে হচ্ছিল তুমি বলাটাই বেটার। কেন? কথাগুলো খুব গভীর ছিল। আমি অপরিচিত মানুষ ব্যতীত আপনি সম্বোধন করি না। এদিকে আপনি আমার কাছেরও নন। তুমি বলাটাও অসমীচীন ছিল। তখন আমাদের মধ্যে যে সকল কথা হচ্ছিল তা দূরের মানুষদের সাথে বলা যায় না। আমি সম্বোধন বিভ্রান্তিতে পড়েছিলাম, তাই তুমি বলে ফেলেছি। রঙন সঙ্গে সঙ্গে শুধালো, এখন আপনিতে চলে গেলে? তুমিটাই ভালো শোনাচ্ছিল, কাছের শোনাচ্ছিল। রঙ্গন ভাই, সম্বোধন হিসেবে কাছে দূরে বোঝাটা টাফ। অনুভূতি নিয়ে ডাকলে আপনি ডাককেও পৃথিবীর চরম সুন্দর ডাক লাগে, যেখানে তুমিটাও কিছু কিছু সময় বিশ্রী শোনায়। রঙ্গন অবাক হয়, তুমি বিশ্রী শোনায়? কোন কোন সময়? মোহ হেসে হেসে উদাহরণ দিতে বলল। বন্ধুত্ব বিচ্ছেদে জাস্ট ইম্যাজিন, আপনার ফ্রেন্ডদের কারো একজনের সাথে কোনো কারণে ঝামেলা হলো, বন্ধুত্বের ভাটা পড়ল। অনেক বছরের বিচ্ছিন্নতা শেষে এক সন্ধ্যায় আপনাদের দেখা হলো। আপনারা তখন একে অপরকে তুই সম্বোধন করতে পারবেন না, আপনিটাও তখন বলা যাবে না। স্বাভাবিকভাবেই আপনারা তুমি সম্বোধনে মজবেন। প্রতিটা মুহূর্তে অনুভব করবেন এর চেয়ে বিশ্রী ডাক হয় না। রঙ্গন গুমট আওয়াজে বলল, তুমি খুব বোঝো মোহ। এত বোঝো কেন? এত বোঝা তো ভালো না। সামান্য হাসল মোহ। ছোট থাকতে আমি অন্য সব বাচ্চাদের চেয়ে কম কম বুঝতাম। কখন কি করতে হয় মেলাতে পারতাম না। তারপর নিজেকে বদলানোর আপ্রাণ চেষ্টা চালালাম। এখন বুঝি, স্বাভাবিকের তুলনায় একটি বেশিই বুঝি। আর এত এত বুঝে আমি আবিষ্কার করলাম, কম বোঝাতেই শান্তি। যত কম বুঝবো তত কম ব্যথা পাবো। মোহ থামল। রঙনের চোখে চোখ রেখে হেসে বলল, একটা মজার কথা কি জানেন? কম বুঝলে আমরা বিপরীত মানুষটার ইঙ্গিত আচরণের সাথে সঠিকভাবে পরিচিত হতে পারি না। বিপরীত মানুষটার মন বুঝতে পারি না। কার মনে বিষ আছে তা কি দেখা যায়? মন তো গোপন জিনিস, বুঝলেই দেখা যায়। না দেখাই ভালো, না বোঝাই ভালো। মুখে মধু, অন্তরে বিষ, এসব কি দেখে সহ্য করা যায়? রঙন পাল্টা প্রশ্ন শুধালো, মন বুঝতে জানো? জানি। আমার মন বুঝো? বুঝি। আচ্ছা বলো তো, মনে কি চলছে এখন? আশঙ্ক। কাকে ঘিরে? আমাকে। নিজেকে জানো? জানি। নিজের মন বুঝো? বুঝি। তোমার মনে কি চলছে? অস্বস্তি। অস্বস্তি? সর্বনাশের অভিমুখে। অধর প্রসারিত করে হেসে রঙন বেশ রাজকীয় ভঙ্গিমায় বলল, সর্বগ্রাসী রাজকন্যা মোহিনী, আমার সর্বনাশ তো করলেই, নিজেরটা হতে ক্ষতি কি? মোহ কিছু না বলে অন্যদিকে তাকালো। রঙ্গন হেসে ফেলল। বিনুনি গাঁথা চুলগুলো আস্তে আস্তে খুলতে লাগলো। মুখে মিষ্টি হাসি এঁটে বলতে লাগলো, একটা বিশাল রাজপ্রাসাদকে পাশ কাটিয়ে আমরা বেছে নেব খড়কুটোর তৈরি একটা ছোট্ট কুঁড়ে ঘরকে। চলবে? না, চলবে না। আমি নিজস্বতার বজায় রাখতে জানি। রাজকুমারী মোহিনী নিজের সাম্রাজ্য করতে জানে। একত্রে দুজন সুখ কুড়াবো। দুঃখের সাগরে গা ভাসিয়ে আমরা সুখ কুড়াবো। চলবে? চলবে না। আমি সুখে নিজেকে মুড়িয়ে রাখতে জানি। দুঃখের স্পর্শ গায়ে লাগাতে দেব না। আমি তোমাকে নিজের সাথে জড়িয়ে নিয়েছি, এতটা জড়িয়ে নিয়েছি যে হারিয়ে গেলেও আমার অস্তিত্বে তোমার দিশেহারা উদ্ভ্রান্ত নজর পদে পদে মিশে থাকবে। চলবে? না না না, একদম চলবে না। আমি নিজের জিনিসকে নিজের করে রাখতে জানি। না নিজে হারাবো, না তোমায় হারাতে দেব। এই রে, কথায় কথায় কি বলে ফেলল? ছেলেটা কি চালাক? এভাবে কথা বের করে? মোহ রাগ ঝেড়ে বলল, তুমি অসহ্য। হুট করেই রঙনের হাতটা মোহর কোমর ছুল। বুঝে আসার আগেই হ্যাচকা টানে মোহ তার বুকে এসে পড়ল। মোহর চোখ দুটো তখন বেশ বড়সড়, হাত দুটো রঙনের বুকে। নিজের এত কাছে মোহকে দেখতে পেয়ে তার বুকের ভেতরে সমুদ্রের উথাল পাথাল ঢেউ বইছে। মোহ সেটা অনুভব করতে পেরে আরও বেসামাল হয়ে পড়ল। ঘন ঘন শ্বাস ফেলছে, শুকনো ঢোক গিলছে, চোখ দুটো বুজে আসছে প্রায়। রঙনের উপর তখন সে তার ভার ছেড়ে দিল। নিছকে মোহকে দুর্বল করার জন্য কাছে আসা হলেও রঙন এবার নিজেও দুর্বল হয়ে পড়ল।
শক্ত হাতে মোহর কোমরটা ভালো মতো জড়িয়ে ওকে নিয়ে উঠে দাঁড়ালো। মোহর পা তখন রঙ্গনের দুপায়ের ওপর। হাত দুটো বুকের কাছটার পাঞ্জাবি শক্ত করে চেপে ধরল। খোলা চুলগুলো বাতাসের বদৌলতে উঠছে। রঙ্গন মোহর কোমর ছাড়িয়ে পিঠে হাত ফেলল। নিজের সাথে চেপে ধরে এক পা দুপা করে এগোতে লাগলো। সিঁড়িঘরের দেয়ালের সাথে মোহর পিঠ ঠেকতেই রঙ্গনের পা থামল। মোহ চোখ মেলতে পারছে না, তার অবস্থা বড়ই নাজুক। এমত অবস্থায় রঙ্গনের চোখ গিয়ে থামল থরথর করে কাঁপতে থাকা মোহর ওষ্ঠ যুগলে। রঙ্গনের খুব লোভ জাগল। আলতোভাবে মোহর দুচোখের পাতায় চুমু খেল। উত্তপ্ত অধরের স্পর্শে মোহর অভ্যন্তরীণ প্রেম পায়রাগুলো বেপরোয়া ব্যবহার করা শুরু করল। রঙ্গন চোখ বন্ধ করে বুক ভরে মোহর এই মিষ্টি ঘ্রাণ শুষে নিল। নেশা ধরে যাচ্ছে তার। নেশালো দৃষ্টিতেই কিছুক্ষণ মোহর সদ্য খোলা চোখ দুটোতে তাকালো। নরম তুলতুলে গাল দুটোয় হাত রেখে নাকে শুষ্ক চুমু খেল। ঠোঁটের খুব কাছে এগোলো। ছুঁই ছুঁই অবস্থায় সে থেমে গেল। ছিটকে সরে পড়ার মতো করে মোহর থেকে দূরে সরে গেল। সে এতক্ষণ কি করছিল মনে পড়ল তার। হাত ধরার ঠিক আগ মুহূর্তে মোহর সেই কথাটা, তোমাকে বিশ্বাস করলাম রঙ্গন। দুপা পিছিয়ে গিয়ে রঙ্গন মাথা নত করে ফেলল। এতটা নিয়ন্ত্রণহীন হওয়াটা মোটেও ঠিক হয়নি। এত কাছে এসে হুট করে সরে যাওয়াটা মোহ পছন্দ করল না। বিরক্ত হলো, রাগ হলো, তার চোখে অসন্তোষ প্রকাশ পেল। এগিয়ে আসার তাগিদে দু কদম সামনে আনতেই মোহকে থামানোর অভিলাষে রঙ্গন ডাকল, মোহ। মোহিনী। সম্বোধনটা শুধরে দিয়ে মোহ সেকেন্ডের ব্যবধানে সম্পূর্ণভাবে রঙ্গনের সাথে মিশে গেল। চোখে চোখ, অধরে অধর, গায়ে একে অপরের এলোমেলো স্পর্শ। মোহ বিমোহিত হয়ে গভীর চুম্বনে লিপ্ত হল। রঙ্গনের মস্তিষ্কে ব্যাপারটা ধরতে সময় নিল। বুঝে আসতে সে নিজেও সাড়া দিতে লাগলো। কপাল, ঠোঁট, চোখ, ধীরে ধীরে গলাতেও তার ওষ্ঠ স্পর্শের বিচরণ ঘটল। মোহ খিচে ধরল চোখ, এক হাতে খামচে ধরল রঙ্গনের চুল। রঙ্গন উন্মাদ হয়ে গেল। প্রেয়সীর এহেন কর্মকাণ্ডে তার বিবেক বুদ্ধি সব লোপ পেয়ে গেল। কণ্ঠ, গলা, কাঁধ ছেড়ে বুকে আস্তে ধীরে ছোট ছোট কামড়ে মোহকে পাগল করে তুলল। মোহ নিজেও সমানভাবে তাল মেলাচ্ছে। রঙ্গন আর সইতে পারছে না। তার মোহকে সম্পূর্ণভাবে এখন লাগবে, এখনই লাগবে। দ্বিতীয়বারের মতো অনেক কষ্টে রঙ্গন নিজেকে সামলে নিল। মোহকে বুকের মাঝে চেপে ধরে কবার শ্বাস ফেলল। নিজে শান্ত হতেই মোহ এলোমেলো চুল গোছাতে লাগলো। শাড়ির আঁচল মেঝেতে পড়ে আছে, তা তুলে দিল। মোহর অবস্থা বড়ই নাজুক। রঙ্গন তাকে চিলেকোঠায় নিয়ে গেল, বসিয়ে পানি খাওয়ালো। নিভু নিভু চোখে মোহ তাকাতেই সে মাথা নিচু করে বলল, আই এম সরি। মোহর অন্তরটা ছটফট করতে লাগলো। চোখে আকুল আবেদন, কাছে যাওয়ার উদ্যম চাহিদা। তা পাচ্ছে না বলে অসুস্থের মতো হাঁসফাঁস করছে। রঙ্গন মোহকে ঠিক করে চিলেকোঠা থেকে বেরিয়ে গেল। ঋষিকে বলল মোহকে ওর বাড়িতে দিয়ে আসতে। ঋষি চিলেকোঠায় এসে মোহর এমন অবস্থা দেখে এক মুহূর্তের জন্য থমকে গেল। পর মুহূর্তে এগিয়ে মোহকে নিয়ে ও বাড়িতে চলে গেল। ভাইয়ের ওপর আস্থা আছে তার, মেয়েদের যথেষ্ট সম্মান দেয়। এখানে কি হয়েছে তা নিয়ে মাথা ঘাটালো না। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক সাতনোহারা, লিখেছেন নবনীতা শেখ। শেফা যখন মোহকে খুঁজতে লাগলেন, ঋষি এসে তখন জানালো মোহ নিজের রুমে চলে গেছে। শেফা কিছুটা অস্থির হলেন। মেয়েটা না বলে যাবে না, গেছে যেহেতু নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছে। তিনি ফ্ল্যাটে আসতে চাইলে ভাবিরা আটকে ফেলে। 11টার পর সেখান থেকে বেরিয়ে ফ্ল্যাটে আসেন তিনি। মোহর রুমের সামনে এসে দেখলেন দরজা বন্ধ, লাইট অফ। ঘুমিয়ে গেছে তবে, এসব ভেবেই বসার ঘরে এসে বসলেন। টিভি অন করে দেখতে লাগলেন। মাহফুজ সাহেব মাস শেষের কাজে ফেসে গেছেন, ফিরতে রাত হবে। শেফা এখন স্বামীর ফেরার অপেক্ষায় বসে থাকবেন। মোহ অন্ধকারাচ্ছন্ন রুমের ফ্লোরে বসে আছে। চুলগুলো এলোমেলোভাবে খুলে রাখা, শাড়িটার আঁচল মেঝেতে পড়া, মাথাটা বিছানায় হেলান দেওয়া। ভাবতে লাগলো রাতের সেই উদ্যম মুহূর্তের কথা। সে আজ কি করলো এসব? এতটা সময় নিজেকে পুরুষ মানুষ থেকে দূরে রাখতে পেরেছে, আর খানিকটা পারল না। চোখ বন্ধ করলে এখনও সে সময়ের কথা মনে পড়ে। সে সময়ের স্পর্শগুলো এখনও তাজা। ভাবতেই গা কেঁপে ওঠে। তখনই তার ফোন বেজে উঠল। নাম্বারে কল এসেছে, রঙ্গনের কল। মোহ রিসিভ করবে না ভেবেও করে ফেলল। ফোন কানে তুলতেই রঙ্গন বলল,
জাস্ট টেক আ ডিপ ব্রেথ। মোহ কিচ্ছু হয়নি, কিচ্ছু না। মোহ বড় করে শ্বাস নিল, তারপরেই ফুপিয়ে কেঁদে উঠল। বুদ্ধি হওয়ার পর মোহ এভাবে কাঁদেনি। রঙন অস্থির হয়ে বলল, কাঁদছ কেন? কাঁদবে না। মোহ বড় করে শ্বাস টেনে কাঁদতে কাঁদতে বলল, আমার কান্না পাচ্ছে রঙন, খুব কান্না পাচ্ছে। তুমি এভাবে কাঁদলে আমি এখানে এভাবে থাকতে পারবো না। মোহ তোমার কাছে যেতে ইচ্ছে করবে তো। আসো না রঙন, এভাবে ডাকতে নেই সোনা, তুমি ফ্রেশ হও, ঘুমো, প্লিজ আসো। জেদ করে না লক্ষ্মীটি, আমি তো আছি, কলে আছি, ফ্রেশ হয়ে এসো। মোহ ফোন বিছানার উপরে রেখে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিল। তার কান্না থামছে না। ফের বিছানায় এসে বসল, ভালো করে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে বলল, কি করছো রঙন? কিছু না। তুমি ঘুমাবে? এখন না। এখনো কাঁদছ? মোহ নাক টানছে। রঙন অসহায় গলায় বলল, আমার মোহ তো স্ট্রং অ্যান্ড ব্রেভ গার্ল, সে তো আহ্লাদে কিংবা ন্যাকা মোটেও ছিল না। কান্না থেমে গেল মোহর। এদিক ওদিক তাকিয়ে নিজের আবরণ ভেদ করে রূপটাকে গোপন করার তাগিদে কথা খুঁজল, পেল না। না পেয়ে থেমে থেমে সত্য কথা বলে দিল। সাধের পুরুষ মোহকে ছুঁয়ে দেওয়ার পর থেকে সে আহ্লাদি হয়ে গেছে। এর চেয়ে সত্য কথা দ্বিতীয়টা নেই। মোহ আবার চুপ হয়ে গেল। ওপাশে রঙ্গন বলল, আমি তোমাকে বুঝতে চাই মোহ। বুঝতে চাও? হ্যাঁ, খুব। তাহলে বুঝে নিও। তুমি কোঅপারেট না করলে খানিকটাও পসিবল না সোনা। আমি এই মুহূর্তে এসে কনফিউশনে পড়ে আছি। আজকের ঘটনা তোমার উপর কেমন ইম্প্যাক্ট ফেললো আমি আন্দাজ করতে পারছি না, আমি বুঝতে পারছি না। এই মনে হচ্ছে তোমার এই এলোমেলো অবস্থার কারণ আমার ছুঁয়ে দেওয়া, তো এই মনে হচ্ছে কারোটা পুরোপুরি না ছুঁয়ে দেওয়া, আমি ধরতে পারছি না। সময় নিয়ে থেমে থেমে মোহ বলল, আমি ধরিয়ে দেব, প্লিজ দাও। আজকের মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তের একটি ছিল। মরে যেতে ইচ্ছে করছিল, অসহনীয় লাগছিল। সবটাই পজিটিভ ওয়েতে। বুকটা কেঁপে উঠছে অন্য কারণে। আমার এই এত সুখ মুহূর্তটা যদি কোনো কারণে বিষাক্ত হয়ে ওঠে, অনুভূতি নিয়ে এগোনো আমার 2 কদম যদি জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে যায়, আমি সামলাতে পারবো না। মোহ এতটাও স্ট্রং না রঙ্গন। শুনছ? শুনছি। আমায় তুমি বিয়ে করবে? করব। কবে? আর 1টা বছর সোনা। আমি অপেক্ষায় রইলাম, তোমায় আমি আবারও বিশ্বাস করলাম। রঙন বড় করে দম ছেড়ে বলল, ভালোবাসি মোহ। রঙন শোনো। হুম। মোহকে ভালোবাসা যায় না, মোহর সাথে প্রেম হয় না। মোহকে কেবল অনুভূতিতে রাখা যায়। মোহ হারিয়ে যায়। মোহ মন ভুলানো কথার মাঝে চাপা পড়ে যায়। আর কিছু, অনেক কিছু। আমি বলি শোনো, মোহ তীব্র হতে তীব্রতর হয়, অথচ অস্থায়ী অন্যদিকে প্রেম হয় চির সজীবনী। শোনো মোহিনী, আমি তোমার পাগলাটে প্রেমিক হব। অল্পক্ষণের মোহতেই সারাটা জীবন উন্মত্ত করে রাখব, সারাটা জীবন নিজের করে রাখব। অতঃপর সব শান্ত, সব কিছু। দুজনে চুপ হয়ে একে অপরের সাথে অন্তঃসংযোগ ঘটালো। এরপর মোহ হঠাৎ বলে উঠল, রঙ্গন, আমি কিন্তু তোমাকে ভালোবাসি না, জানো তো? জানি। এত সহজেই জানো? হ্যাঁ। প্রশ্ন আসে না মনে? ভালো না বাসলে তখন ওভাবে ঝাঁপিয়ে পড়লাম কেন? আসেনি, এখন এলো। উত্তর পাবো? দেবে? বলো। আমি তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম। নিজের এই দুর্বলতাকে কাটিয়ে নিতে আমার খুব একটা সময় লাগতো না। কিন্তু আজ তোমাকে নিজের অতটা কাছে দেখে আমার অবচেতন মস্তিষ্ক আমাকে তোমার ব্যাপারে ভাবতে বাধ্য করেছে, তোমাকে ভালোভাবে অবজার্ভ করতে বাধ্য করেছে। আর আমি করেছিও। তোমাকে তখন ভালো লেগে গেল। মোহ থামল, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ফের বলল, রিমেম্বার ওয়ান থিং, ভালো লেগেছে, জাস্ট ভালোই। আমরা গোটা জীবদ্দশায় কেবল 9% মানুষ ভালোবাসা দেখতে পাই, বাকি 91% মানুষ কেবল ভালো লাগার উপর ডিপেন্ড করেই এগোয়। আমাদের চারপাশে অহরহ তথাকথিত ভালোবাসার মানুষ আছে, যারা ভালোবাসার মানেই বোঝে না, অথচ চিল্লিয়ে চিল্লিয়ে মহল্লা রটায় তাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি না রঙ্গন, আমার তোমাকে ভালো লাগে। আর এই ভালো লাগাকে ভিত্তি করেই আমি এগিয়েছি। আমি জানি জীবন চলার জন্য ভালোবাসার প্রয়োজন নেই, একটুখানি ভালো লাগাই যথেষ্ট। রগন দ্বিধায় পড়ে যায়, বলে, মোহ, আমি কি ভালোবাসি?
নাকি আমারটাও কেবল ভালো লাগাই, আসঙ্গ? এর কিন্তু অনেক অর্থ আছে, বাজে বাজে অর্থ। ভালোবাসার সাথে কানেক্টেড কোনো শব্দই খারাপ হয় না রঙ্গন। মনের সাথে মন মিল হলেই ভালোবাসা হয়, শরীরও শরীরকে চায়। মোহ হেসে ফেলল। আমি আসঙ্গকে ও হিসেবে বলিনি। কোন হিসেবে বলেছ তবে? অ্যাটাচমেন্ট। কিছু তো আছে তোমার চোখে, কিছু তো আছে তোমার প্রতি আমার উদাসীনতা নিয়ে, আমার প্রতি তোমার চিন্তায়। মোহ, তবুও বলবো আমি ভালোবাসি। বলো, বলতে মানানি। তুমি বলবে না? না, আমার ইচ্ছে করছে না, আমার শুনতে ইচ্ছে করছে। অন্য কিছু বলি? তুমি যা বলবে তাই শুনবো মোহ। রঙ্গন, গলার পাশের কালচে দাগগুলো কিভাবে লুকোবো বলতে পারো? কি? অবাক হলো রঙ্গন। পর মুহূর্তেই রাতের সেই আকস্মাৎ উন্মাদনার কথা মনে পড়তেই চুপ হয়ে গেল। ও নো। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক স্বপ্নহারা, লিখেছেন নবনীতা শেখ। পরদিন রাতে বিয়ে। সকালে রঙ্গন পড়াতে এলো। রুমে আসতেই দেখতে পেল আটসাট করে ওড়না পেঁচিয়ে মোহ বসে আছে। রঙ্গন পাশে বসে পড়ল, আস্তে করে বলল, সব ঠিকঠাক? মোহর বলতে ইচ্ছে করল, ঠিকঠাকই তো। ঠিকঠাক হওয়ার জন্য কত কিছু করে ফেললে তুমি। ঠিক না থাকলে কি চলতো? বলা হলো না তা। চুপ করে রইল। রঙ্গন কেশে বলল, লাস্ট দিনের পড়া কমপ্লিট করেছ? মোহ মাথা নেড়ে বলল, হ্যাঁ। গুড, আমি কিছু ম্যাথ দিচ্ছি, করো। রঙ্গন ম্যাথ দিল। তারপর বলল, 10টা ম্যাথ দিয়েছি, সময় দিলাম আধ ঘন্টা, প্রতিটার জন্য 3 মিনিট, অনেক সময়, আরামসে করো। রয়ে শোয়ে মোহ বলল, কোন ধরনের পানিশমেন্ট এটা? আর আমি কি বা করেছি? করনি কিছু? এসেছি কখন, কথা বলছো না কেন? কি কথা বলবো, মানে কোনো কথাই নেই? নেই। মোহ, তুমি এতটা স্বাভাবিক কি করে? কাল রাত থেকে ঘুমোতে পারিনি, বারবার তোমাকে জড়িয়ে ধরে ধুপুস ধাপুস করে কয়েকটা চুমু খেতে মন চাইছে। মোহ কেসে উঠল। রঙ্গন পানির গ্লাস এগিয়ে দিয়ে আবার বলল, মোহ, তুমি কথা বলতে বলতে কিভাবে ঘুমিয়ে গেলে কাল? আমি কেন পারলাম না? সেটা যার যার ব্যর্থতা। না, একদম নয়, আসো একটা গান শোনাই। এই বলেই রঙ্গন টেবিলের ওপর হাত দিয়ে তবলা টাইপের বাজিয়ে গান ধরল। তুমি এত সহজে ভুলতে পারো, ঘুমকে তুমি আঁকড়ে ধরো, আমি কেন ঘুমিয়ে যেতে পারি না? মোহর শোধন কেটে বলল, ঘুমকে তুমি আঁকড়ে ধরো না, হবে অন্য কাউকে জড়িয়ে ধরো। কিন্তু তুমি কি অন্য কাউকে জড়িয়ে ধরেছিলে? ধরেছিলে তো আমাকেই, তাহলে তা বলবো কেন? মোহ সরু চোখে তাকালো, মিনমিনে গলায় বলল, ম্যাথটা করছি, টাইম বাড়িয়ে দিলে সুবিধে হতো। আচ্ছা, সময় নাও, আমি তো আছি বেব। আমি কারো বেব নই। মোহর গমগমে আওয়াজ, রঙ্গনের নির্বিকার ভাব। এইটুকুন বাচ্চা মেয়ে 1 আঙ্গুলে তোলা যায়, তোমাকে বেব না বলে কি বেবের আম্মু বলবো? 1 আঙ্গুলে তোলা যায়? মোহ আশ্চর্য হলো। বলে কি ছেলেটা? রঙ্গন হাসল। নতমুখী হয়ে ঠোঁট টিপে হেসে বলল, কাল আমার পায়ের ওপর ভর করে যে পুরো ছাদে পরিভ্রমণ করলে, ভুলে গেছো মোহিনী? ভাবতেই মোহ লজ্জায় আড়ষ্ট হয়ে পড়ল। আস্তে ধীরে বলল, ওই প্রসঙ্গটা না গেলে হয় না? সহজ সরল জবাব রঙ্গনের, কেন যাব না? একরোখা প্রশ্ন মোহর, কেন যাবে? এমনি, বলে পাল্টা প্রশ্ন করল রঙ্গন। কেন যাব না? এমনি। মোহ জেদি ছিল বটে, তবে এবার যেন দুজনের সমানে সমানে টক্কর চলছে, অনুভূতির সাথে পাল্লা দিয়ে কথার খেলা চলছে। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক স্বপ্নহারা, লিখেছেন নবনীতা শেখ। রঙ্গন বাসায় ফিরেই মোহকে কল দিল। মোহ কল রিসিভ করল সময় নিয়ে। 2বার কেটে গিয়ে 3য় কলের 2য় রিং সম্পূর্ণ শেষ হওয়া মুহূর্তে সে কল রিসিভ করল। রঙ্গন তখনই বলল, কি করছো? মোহ ফোন কানে চেপে বারান্দায় গিয়ে বসল। অনেকক্ষণ চুপ থাকার পর রঙ্গন আবারও ডাকল, মোহ। মোহ প্রথম প্রশ্নের উত্তর এসে এখন দিল, কিছু করছি না। রঙ্গন বুঝল মোহ আবারও নিজেকে গাম্ভীর্যের সত্তাতে ঢেকে নিয়েছে। ব্যাপারটা খারাপ না, মোহকে তার এই গেটআপে বেশ মানায়, কিছুটা অদ্ভুত, কিছুটা সুন্দর। রঙ্গন সামান্য কেসে উঠল, প্রসঙ্গটা টেনে আনলো বেশ চমৎকারভাবে। মোহ, গত রাতের চুমুটা কেমন ছিল? বিশ্রী। থতমত খেয়ে রঙ্গন বলল,
বিশ্রী? চুমুর টেস্ট বিশ্রী হয়? তোমার কাছে বিশ্রী লাগে? মোহ কপাল কুঁচকে বলল, আপনি জোর করে চুমু খেয়েছেন রঙ্গন ভাই। বাবা, আমি কই জোর করলাম? মোহ নীরব রইল। রঙ্গন বলল, এখন দোষ আমাকে দিচ্ছ? তুমি নিজেই তো সব করলে। আর আপনি কিছুই করেননি। কাছে তুমি এসেছিলে মোহ, উন্মত্ত আপনি করেছিলেন আমায়। চুমু তুমিই আগে খেয়েছ মোহ, নিয়ন্ত্রণহীন আপনি বানিয়েছিলেন আমায়। মিটিমিটি হাসতে লাগলো রঙন। মোহ ফের চুপ হয়ে গেল। রঙন আবার বলল, বেরোবে কখন? কই যাব? বিয়েতে। ওহ, আম্মু এলেই। এসো এসো। হলুদের ফাংশনে যা কাণ্ড ঘটিয়েছ, বিয়েতে না জানি আবার কি করে ফেলো। যতদূর বুঝতে পারছি আমার নিজেকে খুব সামলে রাখতে হবে তোমার থেকে। মোহ প্রলম্বিত শ্বাস ছেড়ে বলল, রঙ্গন ভাই, আপনি কি জানেন আপনি ঠিক কতখানি বিশ্রী মানুষ? একটা মেয়ের অনুভূতি নিয়ে আজে বাজে মন্তব্য করতে আপনার কষ্ট লাগছে না? রঙ্গন হো হো করে হেসে উঠল। লাগছে না তো। ভালো হয়ে যান। একা একা ভালো হয়ে মজা নেই। তুমিও ভালো হও, আমিও হব। আমি এভাবেই পারফেক্ট আছি। আর আমিও। মোহ কপাল কুঁচকে ফেলে বিড়বিড় করল, রঙ্গন ভাই, আপনি কি জানেন আপনি একজন অদ্ভুত মানুষ? মোহ, তুমি কি জানো তুমি গোটাটাই একটা আশ্চর্য? মোহ হো হো করে হাসল। সে জানে সে কি, খুব ভালো করেই জানে। তার নিজেকে এভাবে সে খুব যত্ন করে গড়েছে। ভালো কোনো গুণ সে নিজের ভেতর রাখেনি। যেগুলো ভুলে ভালে থাকে সেগুলো হচ্ছে আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয়, না বলার সাহস, সমালোচনায় অনাগ্রহ, বই পড়ায় আসক্তি ও সুন্দর করে কথা বলা। এগুলোকে ছাপিয়ে যায় তার তীক্ষ্ণ চোখ, ধারালো হাসি। আপাত দৃষ্টিতে দেখতে সে ভীষণ সরল ও অবিশেষ। নত দৃষ্টিতে বসে থাকলে যে কেউ ভেবে নেবে মেয়েটা বড় নাজুক, অথচ চাহনিটা অসরল, লোভ কিঞ্চিত ভরকাতে বাধ্য হবে। যে ভরকে উঠবে সে নিজেও জানবে না কেন এরকম হবে তার সাথে। ব্যাপারটা এতটাই রহস্যজনক। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক স্বাত্মহারা, লিখেছেন নবনীতা শেখ। একটা মেরুন রঙের কুর্তা পরে আয়নায় নিজেকে একবার দেখল মোহ। কানে পার্লের ইয়াররিং আর হাতে একটা ব্রেসলেট পরল। মুখে আহামরি কিছু দিল না, ঠোঁটে একটা নুড কালারের লিপ গ্লস। চুলগুলো পেছনে একটা পাঞ্চ ক্লিপে বেঁধে ফেলল। ব্যাস, তৈরি। বিয়ের বাড়ির জন্য এর চেয়ে ভারী সাজ তার দ্বারা হবে না। শেফা মেয়েকে ডাকতে এলেন। এক নজর মোহকে দেখে চুপ হয়ে গেলেন। সদ্য প্রস্ফুটিত ফুলের মতো স্নিগ্ধ দেখাচ্ছে তাকে। এত সুন্দর একটা মেয়ে তার, ভাবতেই আবেগে গা ভেসে যাচ্ছে। তিনি কিছুক্ষণ ভেবে শুধালেন, যাওয়া লাগবে না, ঠিক আছে। মোহ বিছানার ওপর বসে বলল, ঠিক আছে। শেফার কপাল চাপড়াতে ইচ্ছে করল। মেয়ে তো এমনই, যা বলবে তাই। কিন্তু তিনি যে এখানে বুঝিয়েছেন, ওহে কন্যা, ওখানে গেলে বউ পাত্তা পাবে না, সবাই তোমাকেই দেখে যাবে। তার সুন্দরী মোহ বুঝল না। শেফা সরাসরি বলবেনও তা না, তাই কথা এগুলেন। চলো যাই। মোহ কপাল কুঁচকে বলল, এই না বললে যাবে না? ছোট্ট করে শ্বাস ফেলে শেফা বললেন, হ্যাঁ, এখন বলছি যাব। কুঞ্চিত কপাল শিথিল করল মোহ। আচ্ছা চলো। বেরোচ্ছে দুজন। দরজার কাছে এসে শেফা মোহকে থামিয়ে বলল, শোনো। মোহ তাকালো। শেফা আবার বলল, কেউ কিছু বললে আমাকে বলে দেবে। মোহ ওড়নাটার সাথে কাঁধে পিন আটকাতে আটকাতে বলল, কেউ কি বলবে আম্মু? জানি না, কোনো ছেলের সাথে কথা বলবে না। দুধারে মাথা নাড়ল মোহ। আচ্ছা। মোহ বাবা মায়ের সাথে কনভেনশন হলে যখন পৌঁছালো তখন সবে বরপক্ষের লোকেরা এসেছে। কোণে পার্লারে ফিরতে দেরি হবে। মোহ সামনেই রুশি দেখতে পেল। রুশি এগিয়ে এসে শেফাকে সালাম দিয়ে বলল, আন্টি, মোহনাকে নিয়ে যাই। শেফা সায় দিলেন। রুশি মোহর হাত ধরে রাস্তার দিকে এগোলো। মোহ শুধালো, কই যাচ্ছি? রুশি বলল, আমার ভাই এসব ভিড়ের মাঝে তেমন একটা আসে না। এলে ওর মেজাজ ঠিক থাকে না, তাই আমাকে বলেছিল তুমি এলেই যেন ওর কাছে পৌঁছে দিই। মোহ ভ্রু কুঞ্চিত করে বলল, তা কোথায়? সামনে তাকাও। মোহ সামনে তাকাতেই রঙ্গনকে দেখতে পেল। কালো পাঞ্জাবি পরা, স্লিভস কোনোই অবধি ফোল্ড করা, হাতের ভাঁজে সিগারেট। মোহকে আসতে দেখেই সিগারেট ফেলে দিল। পা দিয়ে পিষে হাত মুখের সামনে মাছি তাড়ানোর মতো করে নাড়ল। তা দেখে মোহর একচোট হাসি পেল। রুশি বলল, থাকো, ঘুরো ফেরো, আমি গিয়ে বিয়ে এনজয় করি। আন্টির সামনে যাব না, দেখা হয়ে গেলে বলবো তুমি আমার ফ্রেন্ডের সাথে। ভাইয়াকে মেসেজ করে জানিয়ে দেব, পেছনের রাস্তা দিয়ে চলে আসবে।
ওপাশে দেখবে কতগুলো মেয়ে রূপে শাকচুন্নি বসা আছে। হ্যাঁ, ওরাই আমার এলাকাতো ফ্রেন্ড। এসে ওদের কাছে বসে পড়ো, ওকে? মোহ ঠোঁট টিপে মাথা নাড়ল। রুশি রঙ্গনের দিকে তাকিয়ে বলল, বহুত মেহনতি কাম কাজ করছি ভাইয়া, উসুল করে নেব পরে। নিস। রুশি চলে গেল। রঙ্গন এগিয়ে এসে মোহর হাত ধরল, হাতের আঙুলের ভাঁজে আঙুল রাখল, তারপর হাঁটতে লাগলো। মোহ শুধালো, কোথায় যাচ্ছি? রঙ্গন এদিক ওদিক তাকাতে তাকাতেই বলল, কলোনির শেষ মাথায় একটা বিল দেখেছ? দেখেছি। বিলের নাম জানো? মোহ নেতিবাচকভাবে মাথা নাড়ল। রঙ্গন বলল, বিলের নাম সাতনোহারা, ওখানে যাব। মোহ দ্বিধায় পড়ে কপাল কুঁচকে ফেলে শুধালো, কিভাবে? বাড়ির গলি তো বিলের আগেই ক্রস, ইয়া বড় দেয়াল বানানো। হাসল রঙ্গন, আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। কিছুক্ষণের মাঝে তারা সাতনোহারার কাছে চলে এলো। মোহ এদিক ওদিক না তাকিয়ে জলে পা ভিজিয়ে বসে পড়ল। জিজ্ঞেস করল, আমি লক্ষ্য করেছি এদিকে মানুষ আসে না, কিন্তু কেন? এমনি। মোহ আর কিছু বলল না। রঙ্গন শুধালো, কেমন লাগছে? মোহ ভ্রু কুচকে নিল, পর মুহূর্তেই হেসে শুধালো, কেমন লাগবে? রঙ্গনের ভাবলেশহীন মুখ। ভালো লাগছে না? অদ্ভুত লাগছে। কেন? জানি না। রঙ্গন নিজেও পাশে বসে পড়ল। ঘাসের মাঝে গা এলিয়ে বলল, দ্বিধান্বিত পা দ্বিধার সুরে প্রেম সায়রে আবছা ভিজিয়ে অগ্রসর হচ্ছ সর্বনাশের ঝোঁকে। পুরুষ সম্মুখে খানিক ঝুঁকে হাস্য চোখে আসঙ্গের দিকে, সংযমকে মিছে ধরে অনিয়ন্ত্রিত চিত্তের শনে। বুঝতে পারছ কি? অনুভূতির সাথে খেলে বেড়ানো আমার এই হৃদয়ের জল তরঙ্গ। মোহ মন দিয়ে পুরোটা শুনল, থেমে থেমে বলে উঠল, বুঝতে পারছি। রঙ্গন ফট চোখ খুলে আকাশের দিকে তাকালো। সেকেন্ডের ব্যবধানে বলল, মোহ ভালোবাসি। ভালোবাসা ভালো, সুন্দর, এতে মন ভালো থাকে, স্কিন উজ্জ্বল হয়। হেসে ফেলল রঙ্গন। তুমি কি জানো, তোমার এই কথাগুলোর জন্যই আমি তোমাকে খুব বেশি পছন্দ করি। মোহ তাল মিলিয়ে বলল, তোমার চয়েস আসলেই ভালো। রঙ্গন চাপা শ্বাস ফেলল। তখন তার ফোনে কল এলো, মুহাদের কল। রিসিভ করে কানে তুলতেই মুহাদ বলল, কিরে মামা, তুই কনে? ক্যাম্পাসে আসোস নাই কেন? আনমনি রঙ্গন বলতে লাগলো, চিপায় আসিলাম মামা, বুঝো না? তা মামি কই মামা? তোর মামার কোলে বৈশা আছে। থামল রঙ্গন। এক মুহূর্তের জন্য ভুলেই বসেছিল পাশে মোহ আছে। তাকালো সে মোহর দিকে। মেয়েটা কেমন সরু চোখে তাকিয়ে আছে। ক্যাবলামি করে হাসল রঙ্গন। ফোনের ওপাশের মুহাদের উদ্দেশ্যে বলল, বন্ধু, তোমার সাথে পরে কথা বলি, হ্যাঁ? একটু ঘুরতে এসেছি। মুহাদ চিল্লিয়ে উঠল, হালার পো হালা, এত শুদ্ধ মারাইতেছস কেন? আমগর দোস্তগত ভাষা কইতে কইতাছি ক। রঙ্গন কেসে উঠল, বন্ধু, কাল ক্যাম্পাসে এসে কথা বলি। না, একদম না, এখনই কইবি। আমি ঠাডাট পড়া শিওর তোরে তেনারা ধরছে, শুদ্ধ মার্কা তেনারা। তুই পাত্তা দিস না দোস্ত, আমরা আসি। আস্তে কইরা ক বাল, ব আকার ল বাল, কইসস? রঙ্গন বলল, তোর ভাবি পাশে আছে, মুখ খারাপ করাইস না। ভাবি? ও নো, স্পিকারে আসোস? না, তাইলে ডরাইতেছস কেন? রঙ্গন আর কিছু বলার আগেই মোহ বলল, ফোনটা দাও। বিনা বাক্যব্যয়ে ফোনটা মোহর হাতে তুলে দিল। মোহ বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মোহনা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাবি? ভালো আছি। আপনি কেমন আছেন? আছি ফাইন। ফোন স্পিকারে না থাকলেও সাউন্ড বাড়ানো ছিল, আমি পাশে বসেছিলাম বলে সব শুনতে পেরেছি। ও আসলে ভাবি, ওগুলো একটু আধটু বন্ধুগোর মাঝে চলেই। হ্যাঁ, আমিও শিখতে চাই। কি কন ভাবি? মোহ ফোনের স্ক্রিনে সেভ করা কন্ট্যাক্টের নামটি দেখে বলল, এত ভাবি ভাবি করছেন কেন মুহাদ ভাই? আমার এখনো বিয়ে হয়নি, আর আপনাকে আমার নাম কি শুরুতে অযথা বলেছি? না। আচ্ছা, এবার শেখান। রঙ্গন্যার কাছ থেকে শিক্ষা লয়েন, আমি কেমনি কি? ও শেখাতে পারবে না বলেই আপনাকে বলেছি। আমরা পারুম না, ক্ষমা দেন। আপনি আগে করছেন, তুমি কইতে কোয়েন না। রঙ্গন্যা আমার 2 মাসের বড়, আপনারে তুমি কইলে আমার জাত যাইব। তুমি বলতে বলবো না, আপনিটাই সুন্দর শোনাচ্ছে। ভাবি, আমার আম্মা ডাকতাছে, আমি ফোন রাখি। আবার ভাবি বললেন, আর কইতাম না, রাখি আমি। আচ্ছা। মুহাদ কোনো মতে ফোন রেখে বাঁচল। মোহ ফোন রঙ্গনের হাতে ফিরিয়ে দিয়ে বলল, তোমার বন্ধু আমাকে ভয় পেয়ে গেল কি? আমি বাঘ, খেয়ে ফেলবো? 2 কাঁধ উঁচিয়ে রঙ্গন বলল, আমি নিজেই যে কেন ভয় পাই জানি না, ওরটা কিভাবে বলবো?
মোহ সরু চোখে তাকালো। তুমি ভয় পাও আমাকে রঙ্গন? রঙ্গনের সহজ সরল স্বীকারোক্তি। পাই তো। আমাকে নাকি আমার হারিয়ে যাওয়াকে? কি জানি, অত কিছু তো আমি বুঝি না। মোহ রঙ্গনের দিকে তাকালো। রঙ্গনও আকাশ ছিঁড়ে এবার ওর চোখের দিকে তাকালো। মোহ বলল, বুঝতে হবে রঙ্গন, সবসময় আমি তোমায় বুঝে নিতে পারবো না। আমিও মানুষ, মাঝে মাঝে আমিও ভুল হব। আমার ভুল ভেঙে দেওয়ার জন্য হলেও তোমার বুঝতে হবে। রঙ্গন উঠে দাঁড়িয়ে গা ঝাড়তে শুরু করে বলল, আমি কিসের ভয় পাই বোঝো? মোহ উঠে দাঁড়িয়ে বলল, বুঝতে পারছি না। যদি তোমার অনুভূতিটা ভালো লাগার হতো তবে আমায় ভয় পেতে, আর ভালোবাসার হলে আমার হারিয়ে যাওয়াকে। আমি তোমাকে খুব বুঝি, কেবল এখানটায় এসে বুঝতে পারি না। রঙ্গন হাসল। আমি হেল্প করব? পারবে? চেষ্টা করি? করো। চোখ বন্ধ করো মোহ। করলাম। রঙ্গন প্রশস্ত হেসে বলল, যা যা বলছি কল্পনায় তা আঁকার চেষ্টা করো। আচ্ছা। তুমি তোমাদের পুরনো বাসায় আছো। সকালে ঘুম ভাঙতেই দেখলে তোমার আব্বু তোমাকে একটা পাখি এনে দিলেন। পাখিটার পুরো শরীর বেগুনি রঙের, গলা, মাথা ও লেজের দিকটা হলুদ পালক, পাশ দিয়ে হলুদ আর বেগুনি মিশে যাওয়ার অদ্ভুত রকমের সবুজ সবুজ ছাপ। পাখিটার বয়স 1 মাস। খুবই ছোট, কেমন অদ্ভুত চোখে তাকিয়ে আছে, ফ্যাল ফ্যাল করে। অন্যদিকে তাকাচ্ছেই না। মোহ, কল্পনা করছো? করছি। পাখিটা কোথায়? আমার হাতে। হাতে কি করে এলো? আব্বু খাঁচায় এনে আমার সামনে রেখেছিল। আমি বন্দি অবস্থায় ওকে দেখতে পারলাম না, তাই হাতে নিয়ে নিয়েছি। রঙ্গন থামলো কিছু সময়ের জন্য, এরপর আবার বলা শুরু করলো, ভালো করেছো। এবার এই পাখিটাকে খুব আদর করতে লাগলে, যত্নে বড় করতে লাগলে। 1 মাসেই বেশ ঝরঝরে হয়ে গেল। খুব আদুরে পাখি, তুমি ছাড়া কিছুই বোঝে না। পোষ মেনে নিয়েছে, সবসময় তোমার পাশে পাশে উড়ে বেড়ায়। তোমাকে ছাড়া একদমই চলে না, তুমি না খাইয়ে দিলে খায় না। পাখিটার নাম কি রাখলে? সুখ পাখি। আচ্ছা। সুখকে নিয়ে তোমার অনেক আনন্দের দিন কাটতে লাগলো। তারপর একদিন তোমার বাবা ফিরে এলো, সুখকে তোমার কাছ থেকে নিয়ে চলে গেল। বিনিময়ে বলল, সুখ তোমার জগৎ সংসারে অল্প দিনের মেহমান মাত্র, ওকে ওর আসল জায়গায় যেতে হবে। যেতে দেবে? মোহ বিনা ভেবে জবাবে বলল, দেব। আমি আমার বাবা মার অবাধ্য নেই। আমিও যেতে দিলাম। মোহ চোখ খুলে ফেলল, অবুঝ চোখে তাকিয়ে রইল। রঙ্গন হেসে বলল, তুমি কি জানো তোমার আব্বু আর আমার আম্মু পুরনো বন্ধু? মোহ দ্বিতীয়বারের মতো বিস্মিত হলো। রঙ্গন বলতেই থাকলো, তুমি একগুঁয়ে স্বভাবের, এজন্য পরিবারের 80% বিষয়ে তোমার অজানা। আমি জানি, কেননা আমি মিশে যাই। তোমার যখন জন্ম হলো তখন আব্বু আর আঙ্কেল দুজনেই ময়মনসিংহে ছিলেন। আম্মু তোমাকে দেখতে গেল, যাওয়ার সময় আমাকে নিয়ে গেল। তোমার আব্বু আম্মুর লাভ ম্যারেজ ছিল, পরিবার তখন বিষয়টা মানেনি, এজন্য কেউ আসেনি তোমাকে দেখতে। আঙ্কেল যখন ফর্মালিটিস পূরণে ব্যস্ত তখন তুমি ছিলে আমার মায়ের কোলে। আচ্ছা, মনে আছে। বয়স আমার 6 কিংবা 7। আমি মায়ের কোলে তোমাকে দেখতে থাকি। তোমাকে দেখে আমি খুব অবাক হই, কি সুন্দর বাচ্চা। এর আগে আমি বাচ্চা দেখিনি, এজন্য এমন হয়েছিল। আমি তোমাকে কোলে নেওয়ার জেদ করি, আম্মু দেয় না। কি কেঁদেছিলাম, হাসপাতালটিতে ফ্লোরে গড়াগড়ি করে কেঁদেছিলাম। তুমি খুব শান্ত ছিলে তখন থেকেই, আমার কান্না ফ্যাল ফ্যাল চোখে দেখছিলে। যেই না আমি কান্না থামালাম অমনি তুমি কেঁদে ফেললে। কেন কেঁদেছিলে বলো তো? আমার কান্না ভালো লাগছিল। তোমার কান্না শুনে আমি মাকে জিজ্ঞেস করে বসি, মা ও কান্না করে কেন? মা দুষ্টুমি করে উত্তর দেয়, তোমার কান্না থেমে গেছে যে, এজন্য। আমার অবুঝ মন ধরে নিল পিচ্চিটা আমার কান্না পছন্দ করে। আমি ফ্লোরে গড়াগড়ি খেয়ে ওয়ান্স অ্যাগেন কাঁদতে থাকি। কি আশ্চর্য না? তোমার আসার পর আন্টি অসুস্থ হয়ে পড়ে। যেহেতু তোমাদের নিজেদের মানুষ বলতে আমরা ছাড়া তখন কেউ ছিল না, তাই মা আমাকে নিয়ে তোমাদের বাসায় গিয়ে থাকে প্রায় মাস। এই মাসটা তুমি হয়েছিলে আমার সেই সুখ পাখিটা, বুঝেছ? তারপর নিজের বাসায় ফিরে গেলে। আমি রোজ তোমাকে দেখতে আসতাম। তুমি আমাকে কি বলে ডাকতে জানো? মেজুবা। মা মেজবা ডাকতো, তার দেখা দেখি তুমি মেজুবা। মজার না? তখন বাবা ঢাকায় নতুন করে ব্যবসা শুরু করেছিল। দীর্ঘ 6 বছর টানা ব্যবসায় লস যাওয়ার পর হুট করেই এই নতুন ব্যবসায় উন্নতি হলো। বাবা আপনাদেরকে নিয়ে তখন ঢাকায় চলে এলো, এখানে বাড়ি করলো। আমি প্রথম প্রথম না বুঝলেও ধীরে ধীরে তোমায় খুব মিস করতে লাগলাম। আমার ওই ছোট্ট ছোট্ট হাতের সাথে খেলতে খুব ইচ্ছে করত।
মায়ের কাছে অকারণেই খুব কান্না করতে লাগলাম। মা বুঝে নিয়ে বলল, শিগগিরই একটা ছোট্ট পুতুল এনে দেব। মাস পাঁচেকের মধ্যেই রুশির জন্ম হলো। আস্তে ধীরে আমি তোমায় ভুলে যাই। সেদিন ছাদে তোমায় প্রথম দেখে আমি চিনতে পারিনি। পরে মা জানালো তুমিই সেই মেয়ে যার জন্য 7 বছর বয়সী রঙ্গন কাঁদতে কাঁদতে জ্বর বাঁধিয়েছিল। কি সাংঘাতিক! রঙ্গন হাসতে লাগলো। মোহ বলল, আগে বলনি কেন? কি? এই যে তুমি আমার পরিচিত, আমি নিজেও জানতাম না। কি বোকা! যখন জানলে তখন আমার ভেতরকার মেয়ে পটানো মনোভাব পাখা মেলে উড়ে গেল। যাওয়ার আগে একটা কথাই বারবার রিপিট করে গেল। কোন কথা? তোমাকে চাই। মোহ চোখ বন্ধ করে বলল, ভালো লাগছে না। কেন? তুমি আমায় ভালোবাসো রঙ্গন ভাই। আমি তো বাসি, কিন্তু তোমার ধারণা এটা ভালোবাসা না। মোহ দাঁতে দাঁত চেপে বলল, আমার সব ধারণা ঠিক হতে হবে এমনটা কোথায় লেখা আছে? সামান্য হাসল রঙ্গন। তার মানে বলছো ভুল? বলছি না, চাইছি। কি চাইছে মোহ? মোহ ভালোবাসা চাইছে। রঙ্গন হুট করেই দাঁড়িয়ে পড়ল, দুহাত ছড়িয়ে আকাশের দিকে মুখ করে চিল্লিয়ে উঠল, আমি আমার মোহিনীকে আকাশের মতো ভালোবাসি। শুরু কিংবা শেষ কোনোটাই যেন নেই তার। শুধালো মোহ, আছে কি তবে? আছে ভালোবাসা। মোহ হুট করেই বলে উঠল, রঙ্গন শোনো। শুনছি। আমি তোমায় খুব করে ভালোবাসতে চাই। কিভাবে ভালোবাসা যায় শেখাবে? শেখাবো। মোহ দাঁড়িয়ে পড়ল। রঙ্গন হাঁটতে থাকা কদমের সাথে তাল মেলানোর পায়ের অনুপস্থিতি লক্ষ্য করেই থেমে গেল। পিছে ঘুরতেই মোহ বলল, রঙ্গন ভাই, আমি বাস্তবতায় বিশ্বাসী। বাস্তব জীবনটা সিনেমার মতো হয় না। এখানে পা পিছলে পড়ে গেলে বাঁচাতে হিরোর এন্ট্রি হয় না। এখানে হিরোর এন্ট্রিতে হিরোইনের মনে ঘণ্টা বাজে। পুরুষ স্পর্শেই নারী গলবে, যেমনটা আগুনের স্পর্শে মোম গলে। আমি সেই নীতিতে বিশ্বাসী। অথচ আজ আমি নিজেকে মেলাতে পারছি না। তোমার সান্নিধ্যে নিজেকে অন্যরকম লাগে। কাল নুহাস নামের ওই ছেলেটার সাথে বসেছিলাম, আমার এরকমটা লাগেনি। উনি কত শত কমপ্লিমেন্ট দিচ্ছিলেন। ট্রাস্ট মি, আমার একটুও ভালো লাগেনি। বিরক্ত হচ্ছিলাম। অথচ মুখোমুখি ব্যালকনিতে দাঁড়িয়ে আমি তোমাকে নিজের দিকে এক পলক তাকাতে দেখে তার চেয়েও বেশি সুখ অনুভব করি। রঙ্গন স্মিত হেসে বলল, সবার অনুভূতি বোঝো, নিজেরটা এত অবুঝ কেন? বিপরীত মোহ পাল্টা প্রশ্ন করল, রঙ্গন ভাই, তুমি আমার জন্য বছর অপেক্ষা করবে? হাঁটতে হাঁটতে কয়েক কদম এগোলো ওরা। পায়ের গতি ভীষণ ধীর। উত্তরের হিমশীতল হাওয়ায় গা জড়িয়ে যাচ্ছে। রঙ্গন পকেটে থেকে হাত বের করল। পেছনের চুলগুলোয় ব্যাক ব্রাশ করতে করতে বলল, বছর লাগবে? সম্মুখে তাকিয়ে মোহর তৎক্ষণাৎ জবাব, আমি অ্যাডাল্ট নই, অন্তত সে অবধি। ক্ষণিকেই রঙ্গনের মস্তিষ্ক মোহর বয়সের হিসেব কষে ফেলল। আগামী বছরই মোহ অফিসিয়ালি অ্যাডাল্ট হবে। হিসেবে এলে মাস মাত্র। রঙ্গন বলল, আমি রাজি। বিনিময়ে কি পাব? বিনিময়ে মোহর কাঠ কাঠ উত্তর এই ছিল, মোহকে প্রেমিকা রূপে পাবে। বিষয়টা সুন্দর। আপাত দৃষ্টিতে সদ্য প্রেমে পড়া দুই মানব মানবী একে অপরের কাছে সঠিক সময়ের অপেক্ষায় কিছু ব্যবধান স্বরূপ সময় চেয়ে নিচ্ছে। রঙ্গন তারপর মোহকে তার প্রেমিকা রূপে পাবে। বিষয়টা আসলেই ভীষণ দারুণ। রঙ্গন ডাকল মোহকে, মোহ। মোহ ডাক শোনা জবাব দিল, হুম। রঙ্গন মোহর খুব কাছে এসে দাঁড়ালো। মোহর ডান হাতটা তুলে আলতো করে সে হাতের পিঠে চুমু খেল। মোহ রঙ্গনের কার্যকলাপ দেখছে। রঙ্গন হাতটা নিজের বুকে রাখল, বুকের বা পাশটায় চেপে ধরল। মোহর হাতের উপর তার হাত। মোহ হাত ছাড়াতে চাইল না। একবার সেদিকে তাকিয়ে রঙ্গনের চোখে চোখ রাখল। রঙ্গন মিষ্টি হেসে বলল, কি দেখছ? নিজেকে। কোথায়? তোমার চোখে। কেমন দেখাচ্ছে? খুব অদ্ভুত, অদ্ভুত সুন্দর। বর্ণনা করো। ভাষা ভাষা আবছা আমি, কেমন যেন ঘোর লাগানো। মোহ চোখ বন্ধ করো। মোহ চোখ বুজে ফেলল তৎক্ষণাৎ। রঙ্গন হেসে বলল, কল্পনা করো। কি? একটা বিশাল বড় সাগর, তার মাঝে ছোট্ট একটা দ্বীপ। সেই দ্বীপের কিনারায় দিয়ে আমরা হাঁটছি। কল্পনা করছো? করছি। আমি কোথায়? আমার পাশে। কোন পাশে? বা পাশে। কি করছো? সমুদ্র দেখছি। আমি কি করছি? আমাকে দেখছো। আওয়াজ পাচ্ছ কোনো?
বাংলা ভাষার সবচেয়ে বড় ইবুক অ্যাপ বইটইয়ের সব এক্সক্লুসিভ অডিও বুক শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। বইটি শুনে ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না জানুন। বইটই, কণ্ঠে জীবন্ত বই।